নমস্কার, আমি চিত্রা চ্যাটার্জি। হ্যাঁ, নমস্কার, আমি রথীন চক্রবর্তী। আমরা আমাদের যে নতুন ভাবনা এই ব্যবস্থার উপরে, সে বিষয়ে আপনার সাথে আমরা কিছু কথাবার্তা বলবো এবং যে আলোচনাটা আগামী দিনে সাধারণ মানুষের মধ্যে ডেলিভারির মধ্যে দিয়ে উপস্থাপন করার মধ্যে দিয়ে আমরা তাদেরকে সচেতন করা এবং ধীরে ধীরে আমরা আমাদের যে একটা মানুষ হিসেবে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যে যে প্রক্রিয়া, আমরা সেই দিকেই যেতে চাইছি। কেন যেতে চাইছি? আমরা দেখছি আজকে ৭৭ বছর অতিবাহিত হওয়ার পর, স্বাধীনতার পর বলতে গেলে নানান ধরনের সমস্যা সাধারণ মানুষকে আষ্টেপৃষ্টে আঁকড়ে ধরছে। মানুষ এক প্রকার, এক কথায় আজকের দিনে দাঁড়িয়ে প্রায় হতাশ। ইতিমধ্যে যে দলগুলো আর কি, বলতে গেলে রাজনৈতিক দলগুলো বা সরকারগুলো যা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বিনিময়ে মানুষ কোনো আশা খুব একটা পায়নি। আশা না পাওয়ার মধ্যে দিয়ে হতাশাটাই প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে বিভিন্ন মানুষের মধ্যে। আমরা দেখেছি যে স্বাধীনতা উত্তর যে সরকার এসছে, যে দলগুলো দায়িত্ব নিয়েছিল, মানুষকে নানা রকম প্রতিশ্রুতি দিয়েছিল, তারা সেইভাবে দায়িত্ব পালন করতে পারেনি। কম বেশি তারা সেই স্বীকার করে নিচ্ছে। তাহলে আমাদের তো নতুন করে বাঁচার একটা ব্যাপার, নতুন করে বাঁচার একটা পথ আমাদের খোঁজার প্রক্রিয়া আমাদের চালাতে হবে এবং সেটা সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে আমরা চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যারা শিক্ষিত বুঝদারি মানুষ, তাদের মধ্যে দিয়েই আমরা আমার প্রথমে আলোচনা এবং আলোচনার মত বিনিময় এটা চালু করতে চাইছি। সেই তার একটা নিট রেজাল্ট আমরা দেখে পরবর্তী সময়ে মানুষ যতটা সচেতন হবে তার উপর দাঁড়িয়ে আমরা চাইছি মানুষই তারপরে সিদ্ধান্ত নেবে দেশ গড়ার। আমরা করছি মানে আমরা একটা পার্টি করে নিয়ে আমরাই সমস্ত অতীতের যে দলগুলো যেভাবে আধিপত্য খাটিয়ে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করেছে, তার প্রতিফলনে মানুষ হতাশ হচ্ছে। আমরা তার ঠিক একটা নতুন একটা, সেটার বদলে নতুন একটা ব্যবস্থার কথা বলছি, যেখানে মানুষ নিজেই সমস্ত দায়িত্ব নেবে, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার যে কোনো বিষয়ে। যদিও আমরা জানি যে এই জনপ্রতিনিধিত্ব, যে নির্বাচনী ব্যবস্থা বা সংসদীয় ব্যবস্থা, যেটাই বলি না কেন, তার মধ্যে কিছুটা ব্যবস্থা রয়েছে যার উপর দাঁড়িয়ে আমরা আজকে ৭৭ বছর অপেক্ষা করলাম, আশা করলাম যদি সত্যি আমাদের কিছু হয়। কিন্তু এর পরেও আসলে আমরা যেটা বলতে চাইছি যে মানুষ যতক্ষণ না মানুষ, গণতান্ত্রিক দেশ যেহেতু, যতক্ষণ না মানুষ তার নিজের বেঁচে থাকার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নিজেদের সক্রিয় ভূমিকা নিতে না পারছে, ততক্ষণ পর্যন্ত কিছু লোকের হাতে আমরা যখন নাকি দায়িত্ব দিচ্ছি আশা করে, তারা সেই দায়িত্ব পালন করতে পারছে না। তার একটা কারণ আমরা লক্ষ্য করছি যে আমরা যাদেরকেই আশা করছি দায়িত্ব দিয়ে, আসলে তারা এই সিস্টেমের মধ্যে, নির্বাচনী ব্যবস্থার মধ্যে, যে নির্বাচনী প্রক্রিয়ায় প্রচুর টাকা খরচা হয় এই ব্যবস্থায়, তা সেই প্রচুর পয়সা না থাকলে সে দাঁড়াতে পারে না। একটা কৃষককে দেখা যায় না, সে একটা বড় দায়িত্ব পেয়েছে নির্বাচনী ব্যবস্থার মধ্যে, শ্রমিক পায়নি, সাধারণ মানুষ পায়নি। তাহলে যারা বড় বড় ব্যবসায়ী বা ব্যবসায়ীদের যে দল, তাদের যে নেতা নেত্রীরা, তারাই দায়িত্বগুলো নিচ্ছে এক প্রকার সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে হোক বা কৌশলে বক্তব্য। তারাই, যারা ক্ষমতায় আছে, তারাই আবার উল্টো তাদের আরো শ্রীবৃদ্ধি করার জন্য নিজেদের তাদের ব্যবস্থাটাকে তাদের পক্ষে নিয়ে যাচ্ছে। এইখান থেকে আমাদের আলোচনা, যে আমরা বলতে চাইছি যে মানুষের হাতে যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ ক্ষমতা না যাচ্ছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ততক্ষণ পর্যন্ত মানুষের প্রকৃত মুক্তি হতে পারে না, হবেও। আমি একটু বলে দিই যে কি হয়েছে, যে দল তো বারবার চেঞ্জ হচ্ছে,
যে সংবিধান বা দেশ স্বাধীন হয়েছে 75 বছর পেরিয়ে গেছে, তাই না? তো দল বারবার চেঞ্জ হচ্ছে, ক্ষমতার লোক সবই চেঞ্জ হচ্ছে, কিন্তু সিস্টেম, যে মানুষের যে সুখ সুবিধার জন্য তো মূলত দল, সংবিধান, রাষ্ট্র তো সব রাষ্ট্র ব্যবস্থা তার জন্য। কিন্তু দেখা যাচ্ছে 70%-রও অধিক মানুষ অসুরক্ষিত অবস্থাতেই রয়েছে। হ্যাঁ। দল কিন্তু চেঞ্জ হচ্ছে, ক্ষমতার লোক চেঞ্জ হচ্ছে, সব চেঞ্জ হচ্ছে, কিন্তু এই যে মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা কিন্তু পূরণ হচ্ছে না। তাহলে আবার যদি আমরা যদি বলি আবার দল চেঞ্জ হোক, আমার পছন্দের পার্টি আসুক, পছন্দের নেতা ক্ষমতায় আসুক, কিন্তু দেখা যাবে যে সিস্টেম একই রকম আছে, ফলে রেজাল্ট একই রকম দিচ্ছে। একদম। সে যিনি আসুক, এরপরে আমরা বলছি যে রাজ্যে যদি নতুন কোনো দল আসে, হ্যাঁ। সে কি করে করবে? মানে একই তো সিস্টেম, এইটাই আমি বলতে চাইছিলাম একই তো সিস্টেম। যে এই সিস্টেমটা যখন আমরা দেশ স্বাধীন হলাম, আমরা স্বাধীন হলাম কাদের থেকে স্বাধীন হলাম? ইংরেজদের থেকে স্বাধীন হলাম। কিন্তু আমরা তো সেই আবার একটা মানে বেরির মধ্যেই পড়ে গেলাম। সেটা হচ্ছে তখনকার যে সমাজ ব্যবস্থা, সেটা কিন্তু একটা যারা যারা তারা কিন্তু সাধারণ মানুষের উপদেশ শুনে তারা দল তৈরি করেনি। সাধারণ মানুষ ইংরেজদের হাত থেকে গিয়ে আবার আরেকটা জায়গায় পড়লো। তারপরে সেই যে সিস্টেম, সেই যে ফর্মুলা, ওই আমি বলতে যাচ্ছিলাম না, কখনো a + b হোল স্কোয়ার, সেই a² + b² + 2ab, আবার x + y হোল স্কোয়ারও সেই x² + y² + 2xy, মানে ফর্মুলাটা একই। এইবার প্রশ্ন আসছে দুটো দিক, একটা সাধারণ মানুষ, আর একটা হচ্ছে প্রশাসন। এবার আমরা তো এটা ঠিক কথা, সবাইকেই তারা সিস্টেমে চলতে হবে। এবার সেই পূর্বসূরি যারা পূর্ব যে সিস্টেমে চলে এসেছে, তার থেকে হয়তো আইটি এসছে, আইটির পরে এআই এসছে, ডেভেলপড হচ্ছে, কিন্তু সেই সিস্টেম যে a + b হোল স্কোয়ার, সেই ফর্মুলাটা তো কেউ পাল্টাতে পারবেও না। ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হয়ে যাবে, কখনো এ, কখনো এক্স, কখনো এম। সেই জন্য সেই ঘুরে ফিরে আলটিমেটলি সেই একই জিনিস। তাহলে সিস্টেমটা বা ফর্মুলাটাকে যদি জনগণ চেঞ্জ করতে পারে, সেই চেঞ্জ করার মতন মানসিকতাটা কত পার্সেন্ট লোকের, বা কত পার্সেন্ট লোক বুঝতে পারছে যে এই আমরা কিসে চলছি? আমরা চলছি একটা স্রোতের মধ্য দিয়ে, সেখানে ওই সেই এসে যাচ্ছে, কে অযোগ্য কে যোগ্য আমরা জানি না, জনগণ। সেইখানে মেন আমরা মানে ধাক্কা খাচ্ছি। এবং আমাদের পরের যে প্রজন্ম, অ্যাকচুয়ালি যদি জেনারেশনের ভাষায় বলা যায়, আমরা তো দুটো জেনারেশন দেখেছি, আমরা দাদু দিদা, তারপরে বাবা মা, তারপরে আমরা, আমাদের ছেলেরা প্রায় 4th জেনারেশন। 4th জেনারেশনের যে সন্তান সন্ততিরা হচ্ছে, তারা বলতে গেলে 5th জেনারেশন। তাহলে এই সিস্টেমটাকে চেঞ্জ করতে গেলে কিন্তু জনগণকে এগিয়ে আসতে হবে একটা শিক্ষার মাধ্যম দিয়ে, একটা স্থিতিশীলতার মাধ্যম দিয়ে, যে এই যে আমরা গতানুগতিক যে চলে আসছিল সেই স্বাধীনতার পর থেকে আজ অব্দি, আলটিমেটলি যে রেজাল্ট কিন্তু মানে জিনিসটা কিন্তু সিস্টেমটা একই, একই প্রশাসনিক যে রাজনীতিক। এখন এইটা নিয়ে বিশেষজ্ঞরা বা যারা, যদি সত্যি যেমন সবকিছুর একটা আপগ্রেডেশন আছে, যদি এই রাজনৈতিক ব্যবস্থারও একটা আপগ্রেডেশন হয়, সেই আপগ্রেডেশনটা প্রত্যেকটা ক্ষেত্রে যেমন প্রযোজ্য। আজকে ধরুন আগে সাইকেল করে সবাই, এটা বিশাল ব্যাপার, একটা সাইকেল, মানে আমার দাদুর আমলে শুনেছি সাইকেল আর ঘড়ি আর টেলিফোন, লাইন কেটে 3 মাস না 4 মাস ধরে নাকি লাইন টেলিফোনের একটা আসতো। তা আজকে সেখানে ধরুন এমন কোনো ব্যক্তি নেই যার হাতে মোবাইলটা নেই। আমার ধারণা, এটা আমার নিতান্ত ব্যক্তিগত, কারোর কোনো রকম প্ররোচনা বা কথাই বলছি না, যে সবকিছুর একটা আপগ্রেডেশন যেমন আছে, রাজনীতিরও একটা আপগ্রেডেশন হলে বোধহয় এই যে 3rd জেনারেশন বা 4th জেনারেশন, তাদের থেকে যদি একটু মানে কোনো রকম সাজেশন নিয়ে, কারণ যেটা হয়ে আসছে সেটা 77 বছরের জিনিসটাকে ধারাবাহিকভাবে চলে আসছে। 77 বছরে মানে আমার দাদু দিদার আমলের থেকে এখন আমরা অনেকটা অ্যাডভান্স, আবার আমাদের পরের জেনারেশন। আর সেইটাই আমার ধারণা, আমার ব্যক্তিগত মতামত, যে
যদি সেইভাবে এই নতুন প্রজন্মটাকে কাজে লাগিয়ে তাদের থেকে সাজেশন নিয়ে নতুন কিছু ব্যবস্থা করা যায়, নয়তো কিরকম একটা সবাই পাবলিক খুব প্রবলেমে, জনতা খুব প্রবলেমের মধ্যে চলে যাচ্ছে এবং সবাই বিদেশে ছোটার চেষ্টা করছে, এখন বিদেশেও হচ্ছে না আর, এপাশ ওপাশ ছড়িয়ে যাচ্ছে, যারা ছড়াতে পারছে না পশ্চিমবঙ্গের বাইরে প্রায় সবাই চলে গেছে, তারা মার খাচ্ছে বা কি করছে, জীবনটাই কাটানো অসম্ভব হয়ে যাচ্ছে। রথীনবাবু, এবার যেহেতু উনি হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে অধিকাংশ মানুষ ঠিক এইরকমই একটা প্রশ্ন সম্মুখীন হচ্ছে যে উত্তরণের জন্য যে একটা কিছু ভাবতে হবে, একটা কিছু নতুন করে আমাদের করতে হবে পরবর্তী প্রজন্মের জন্য আমাদের। অবশ্যই সেটা তো সঠিক কথা, কিন্তু কিছু কি আপনার কাছে হিন্স আছে যে এরকম একটা কিছু ব্যবস্থা যদি করা যায় বা হয়, তাহলে পরে একটা সঠিক পথের দিকে আমরা হয়তো যেতে পারবো, এরকম কিছু? অ্যাকচুয়ালি আমি তো রাজনীতির জগতের মানুষ নই, আমি একেবারেই শিক্ষা জগৎ এবং সঙ্গীত শিল্পী জগতের মানুষ। তবুও একটা সাধারণ মানুষ হিসেবে আমার একটা রায়, যে এই যে নেক্সট জেনারেশন, যেটাকে আমরা যদি থার্ড জেনারেশনে পড়ি, আমাদের পরবর্তী বংশধর মানে আমাদের ছেলেমেয়েরা হচ্ছে ফোর্থ জেনারেশন, সেই ফোর্থ জেনারেশনদেরকে একটু প্রাধান্য দিয়ে, যারা সবাই প্রায় বেরিয়ে গেছে, বাইরে চলে গেছে, তারা যদি কিছু সাজেশন দেয় যে তোমরা, এবং এরা সবাই শিক্ষা জগতের আলোটা দেখতে পেয়েছে, হ্যাঁ, যে তোমরা, তাদের মধ্যে অনেকেই বাইরে চলে গেছে, তোমরা বিদেশ সংস্করণ বা যেটা তোমরা মনে করছো, যেমন আমাদের এখন মানে আইটিটাও পুরনো হয়ে গিয়ে এআই এসে গেছে, সেরকম যদি ফোর্থ জেনারেশনটা মনে করে, কারণ ফিফথ জেনারেশন এখনো একেবারেই বাচ্চা বা হয়েছে সবে, এই ফোর্থ জেনারেশনকে, কারণ আমাদের জেনারেশনটাও কিন্তু পরিপূর্ণ নয়, কারণ আমাদের জেনারেশন এমন একটা জেনারেশন, আমাদের জেনারেশনটা খুব বাজে জেনারেশন। কিরকম? আমরা শিক্ষার আলো দেখতে পেয়েছি, আবার নারী স্বাধীনতাটা দেখেও দেখতে পাইনি। মানে আমরা কিন্তু ঘর সংসার সামলে, বাইরে সামলে, বাচ্চা কাচ্চা, মানে এখনো আমাদের মধ্যে আছে নারী তো ঘরের কাজ করব, টাকাটা ইনকাম করছে, শিক্ষাটা সেটা আলাদা। কিন্তু আমি বলবো যে আমাদের পরের যে জেনারেশনটা, সেটা নিতান্তভাবেই নারী পুরুষ একসাথে বড় হয়েছে, পড়াশোনা শিখেছে, শিক্ষা নিয়েছে। হ্যাঁ, এবার একটা এটার যেমন একটা আবার ব্যাড সাইডও আছে, প্রত্যেকটা জিনিসেরই একটা গুড সাইড, একটা ব্যাড সাইড আছে। হয়তো সামাজিক বা সাংসারিক ক্ষেত্রে একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কারণ মহিলারাও কেউ কাউকে মানতে চাইছে না, কিন্তু রাজনৈতিক বা শিক্ষার ক্ষেত্রে আমার মনে হয় ফোর্থ জেনারেশনের সহযোগিতাটা বিশেষভাবে দরকার, যারা একেবারেই অ্যালুপ হয়ে গেল রাজনীতি থেকে। এখন এই জেনারেশনের কেউ কিন্তু কোনো মুখ নেই, কারণ তারা বুঝে গেছে আমরা এদের পেছনে না পড়ে থেকে কেরিয়ার তৈরি করি নিজেরা, সমাজের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। এই জেনারেশনটার সংসারের প্রতিও নেই, তারা সমাজের প্রতি কি রাখবে? তাহলে সংসারের প্রতিও নেই, সমাজের প্রতি আর কি সমাজের থাকবে? প্রতিও নেই। তাহলে তাদের লক্ষ্যটা কি? যে তাদের কেরিয়ারের তাদের জন্য কেরিয়ার, কিন্তু এখানেই একটা কিন্তু, এই গাছটা বড় হতে গেলে তার মূলটাই যদি না থাকে, আর ওপরে ফল ফুল ধরবে কি করে? কেরিয়ারের পেছনে ছুটছো, খুব ভালো কথা, কিন্তু কেরিয়ারটা তো সমাজের বহির্ভূত নয়, সমাজের অন্তর্গত। তাহলে সমাজটা ঠিক থাকলে, সংসারটা ঠিক থাকলে, তবেই কেরিয়ারটা করে সে আবার আর নেক্সট জেনারেশনকে তৈরি করতে পারবে। আচ্ছা, একটু বলি তাহলে, এই যে কেরিয়ার বলে যে নেক্সট জেনারেশন বা আমাদের সংলগ্ন যে মানুষগুলো, মানে বয়সের কাছাকাছি নিচের দিকে, তারা তো কেরিয়ার দিকেই, কারণ আমরা তো এই সমাজে কাজকর্ম করতে গিয়ে দেখছি আমাদেরও প্রায় সব মানে সমবয়সী বন্ধু বান্ধবরাও আর খুব একটা ইন্টারেস্ট নিতে চাইছে না। তারপরের যে তো জেনারেশন তো আরও একদমই না। থাকছেই না। এইবার কথা হচ্ছে যে
যা কিছুই ভাবুক মানুষ, তার তো নিজের সুরক্ষা নিশ্চিত করার জন্য, সুখে স্বাচ্ছন্দ্যে থাকবার জন্য। এইবার সে ওইটা একটা পথ মনে করছে, আমরা একটা Career পথ টাকে মনে একদম। করেছিলাম আগেকার ইয়ের থেকে, জেনারেশন থেকে, পুরোনো জেনারেশন থেকে। এবার তার মধ্যে কিছু কিছু বিষয় ঘটছে। সেটা হচ্ছে, প্রথমে যদি বলা যায় জেনারেশন মানুষের ক্ষেত্রে এই যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকবার জন্য বৈবাহিক জীবন, সেই ক্ষেত্রে চাকরির পরে আর কি দাঁড়িয়ে গেল, সে পড়াশোনা করে চাকরি পেল, তারপরে তো বৈবাহিক সংসার জীবন। কিন্তু সেই সংসার জীবনে আমরা আজকাল দেখছি যে একসাথে থেকে পুরুষ নারী বা স্বামী স্ত্রী একটা সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করবে, সেই জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে গেছে। এই কারণ খুঁজতে হবে আমাদের। এর কারণ একটা, নারী স্বাধীনতা। আমি একজন নারী হয়েই বলছি, নারী স্বাধীনতাটা এমন জায়গায় চলে গেল যে এখন কেউ কাউকে মানছেই না। এই যে লিভ টুগেদার ব্যাপারটা হচ্ছে, এত চোখ খুলে গেছে মেয়েদেরও, যে একটা যে বাঁধন, মানে পুরুষ শাসিত সমাজ, অত্যাচার। ওই যে বললাম না, আমরা একটা মাঝ দরিয়ায় ছিলাম, আমাদের জেনারেশনটা। মাকেও দেখেছি, আবার আমরা শিক্ষিত, আমরা হায়ার এডুকেশন নিয়েছি, কিন্তু নিয়ে আলটিমেটলি কিন্তু ওই সংসার, ছেলে মেয়ে, এই ব্যাপারটাই, সেবা যত্ন, এগুলোই। তো সেই ক্ষেত্রে আজ আমার মনে হয় নারীদের বোধহয় আরেকটুখানি, মানে কি বলবো, ডিসিপ্লিন হওয়া দরকার। তাদের সাজ পোশাক ডিসিপ্লিন হওয়া দরকার। এবং সমাজের যে তারা তারা ধারক, মহিলারা তো ধারক, আমরা ধারণ করি, যেমন পৃথিবী ধারণ করে, মহিলারা ধারণ করে। সেই জন্য সেই ধারকের উপলব্ধিটা মহিলাদেরই নিতে হবে। মহিলাদের একটা বিরাট অংশ মানে সমাজ বা সংসারের প্রতি, সেটা হচ্ছে তারা ধারণ করে রাখবে সংসারকে, সমাজকে। আর পুরুষরা সেটাকে সাপোর্ট দেবে, পুরুষরা সেটাকে মানে সম্পূর্ণভাবে জিনিসটাকে সুশৃঙ্খলভাবে চালাবে। সেখানে করুক না, কাজ কি আছে। সেই ক্ষেত্রে তো মানে এই যে ধারণ করবে, তার জন্য যে পরিকাঠামো, মুদ্রা, পয়সা, হ্যাঁ, টাকা পয়সা, এটা তো একটা গুরুত্বপূর্ণ পার্ট এই ব্যবস্থা। এখনকার বর্তমান যা ফিনান্সিয়াল কন্ডিশন, একজনের ইনকামে হবে না। হবে না। সেই জন্য স্বামী স্ত্রী, কিন্তু স্বামীও অফিসে গিয়ে অন্য মহিলাদের দেখে, মানে আমি বলতে চাইছি নারী স্বাধীনতা, যে সেও অন্য জায়গায়, তাকে বুঝতে হবে যে আমার তরিটা বাধা রয়েছে। আবার স্ত্রীরও বুঝতে হবে, কারণ এই যে একটা স্বামী যে আরেকটা মহিলার প্রতি আসক্ত হচ্ছে, সেই মহিলাটা এগিয়ে আসছে বলেই। এমন এক হাতে তো তালি বাজছে না। অফিসে গিয়ে সে স্বামীর ঘরে একটা সংসার রেখে আবার সে বসের সঙ্গে, এটাই বর্তমান সমাজ হয়ে গেছে। কারণ তো একটাই, স্বাধীনতা। তার হয়তো দিকে তার স্বামী আবার আরেক জায়গায় কোথাও। চক্রটা, হ্যাঁ, এবার সেইটা চক্রটাকে ঠিক করতে একটা জেনারেশনে তো হবে না, কারণ অলরেডি নষ্ট হয়ে গেছে। এখন আস্তে 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 আবার কিছু কিছু এমন সমাজ, যেমন যেটা অনেকেই অনেক কোথায় এটা করেছে, যে মানে জামা কাপড়ের উপরে কোথাও একটা রেস্ট্রিকশন করেছে, মেয়েরা, বলতে পারছি না সেই জায়গাটা, যে এরকম ড্রেস করতে পারবে না। কোন জায়গায় আমি মনে করতে পারছি না, এটা কোথায় ইউটিউবে দেখছিলাম সেদিন, যে মানে না না, বোরখা না, মানে একদম শর্ট ড্রেস, শর্টস পরতে পারবে না। ভারতবর্ষেরই কোনো একটা জায়গায়, মনে করতে পারছি না কোথাও কোন জায়গাটা। একটু আধটু নিষেধাজ্ঞা না থাকলে, সম্পর্ক আমরা, তো সেটা কি অনৈতিক আসলে? যদি কেউ, ওই যে বললাম, অনৈতিক কি নৈতিক জানি না, সংসারটা, তার সংসার সমাজ ভেঙে যাচ্ছে, সংসার সমাজ ভেঙে যাচ্ছে। কিন্তু এখন আমি এই যুগে দাঁড়িয়ে এই কথাটা বললে কেউ মানবে না। যেমন ধরুন যে
সংসার করছে, এজ এক্সাম্পল নিচ্ছি, আমরা তো করছে সমাজে, সংসার কেউ করছে, এবার সংসারের পাশাপাশি তার যদি মনে হয় যে না আমার ভালো লাগছে না, আমি অন্য কিছুতে সময় কাটাই বা অন্য কাউকে সময় দিই, তো সেটা তো এখন তো একটা নিচু জায়গায় চলে গেছে। সেটা কি কোনো নীতি বা অনৈতিক বিষয় এরকম কিছু, নাকি এটার কোনো সমস্যা আছে? এই সংসারও আমার ব্যক্তিগত মতে এটা করতে চায়, তাই না? আমার ব্যক্তিগত মতে আমি এটা আমার নিতান্ত ব্যক্তিগত মতামতে বলছি, আমরা যখন কোনো একটা কাজ করি বা একটা তীর ছোড়া দিয়েই বলছি, একটা লক্ষ্য থাকে, সেই লক্ষ্যটা একই জায়গায় দুই হয়ে গেলে কিন্তু কোনোটাই হলো না, না ওইটাই লাগলো না এটাই লাগলো। আমি সংসারটাও করব, আবার আরেকটা রিক্রিয়েশনের জন্য রাখলাম, ঘরে এসে মানে আমি বাইরে পুরোপুরি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে বাড়িতে যখন আমি আসছি, তখন আমার কোনোটাই ভালো লাগছে না। কারণ একটা মানে দুটো লোকে তো একরকম ক্যারেক্টার হয় না, তার মানে এইটা ভালো লাগছে মানে আবার এটা ভালো লাগছে না। তো সেই জন্য এইগুলো বোধহয় সামাজিক দিক থেকে আগে যতটা আমি বলছি না সাংঘাতিক, সেই এটাও তো এই সিস্টেমের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, একদম তৈরি হয়েছে, কথাটা ব্যবহার করলাম। কারণ বাবা মার ক্ষেত্রে বা তাদের বাবা মা ঠাকুরদাদের আমাদের, তাদের ক্ষেত্রে তো এই ব্যাপারটা ছিল না। আগে আমাদের একটা মানে আমার সময়তেও বলছি, প্রেম মানে ওই চিঠি টিটি ছিল, সেই চিঠি নিয়ে অনেক ঝামেলা ফোনের। এখন সব থেকে আগে আমি বলবো এই যে মিডিয়াতে এই যে ওপেন যে ইউটিউব বা রিল বা ব্লগ, এইগুলো আমার ব্যক্তিগত মতে বন্ধ করে দেওয়া উচিত। সমাজ সংস্কার বাচ্চা কাজ সব নষ্ট হয়ে যাচ্ছে। এইটার যদি একটা স্ট্রিক্টনেস থাকে যে পর্ণ বা এইভাবে ওপেন হবে না। কিন্তু মানুষ কি হয়, এটা একটা এডুকেশন সিস্টেমের মধ্যে একটা বিরাট ব্যাপার বিষয়টা, যে এডুকেশনের মধ্যে আমি সমাজ কি, পরিবার কি, তাই না, সাংস্কৃতিক জীবন কি, সাংস্কৃতিক মানে উপাদানগুলো কি কি আছে, তারপর শিক্ষা ব্যবস্থা নির্দিষ্ট বয়সে তাকে যে এই শরীর সম্বন্ধে যে শিক্ষা বা নারী পুরুষের যে সম্বন্ধ, সেই বিষয়ে যে শিক্ষা, সেটা তো গ্যাপ থেকে যাচ্ছে বিরাট। এবার একটা কথা বলছি, আমি এই জেনারেশনের, কিন্তু বিভিন্ন অভিজ্ঞতা বা বিভিন্ন দিক থেকে বলছি, আমার ঠাকমাকে আমি চোখে দেখিনি, কিন্তু আমার দিদাকে আমি চোখে দেখেছি। হ্যাঁ, ঠাকমা খুব অল্প বয়সে মারা গেছিল। বলতে পারেন আমি মা ঠাকমার কথাও ছেড়ে দিলাম, আজ থেকে 50 বছর আগে বা 60 বছর আগে বা 70 বছর আগে এই সেক্স এডুকেশন ছিল না কোনো এডুকেশন ছিল, নাকি এরা ভালো করে অ আ ক খ লিখতে পারতো, নাকি ইংরেজি পড়তে পারতো? আমার ঠাকমা যদিও FA পাস ছিলেন, শুনেছি কালীপ্রসন্ন সিংয়ের মহাভারত যেটা উনি রাবীন্দ্রিক ভাষায় লিখেছিলেন, কিন্তু সেটা ছাপা অবধি হয়ে ওঠেনি। যাই হোক, আমার দিদা পড়াশোনা জানতো না, মানে একটাই পারতো, সেটা হচ্ছে দাদুকে একটা চিঠি লিখতে কোনো মতে। আর সেই দাদু সেই ভাঙা ভাঙা লেখাগুলো রেখে দিয়েছিল দিদা মারা যাওয়ার পরে। তাদের 4টে ছেলে মেয়ে হয়েছে, তারা মানে এরকম কোটি কোটি এক্সাম্পল, বা আপনার বাবা মার কথাই বলছি বা আপনার বাবা মার কথাই বলছি, দাদু দিদার কথা বলছি, কোথায় শিক্ষা ছিল তাদের? ঠিক টাইম মতন মেয়েদের একটা শারীরিক পরিবর্তন হতো, ছেলেদেরও হতো, তারপরে একটা নির্দিষ্ট সময় বিয়ে থাওয়া হতো, তারপরে তাদের বাচ্চা কাচ্চা হতো, তারপরে কত এত তো এডুকেশনও ছিল না, এত রিক্রিয়েশনও ছিল না, কিন্তু খুব সুখী ছিল, যেটা এখন নেই। আসলে আমাদের মনটা হচ্ছে কি কিরকম বলুন তো, স্কাই ইজ দ্য লিমিট, যত পাবেন তত চাইবেন, আমরা যত পাই তত চাই। তাহলে তো আমাদের আমাদের ভাবনা বা আমাদের মনের একটা ত্রুটির মধ্যে পড়ে যায়। আমাদের অত্যাধিক চাওয়াটা তো একটা ত্রুটি, একদম না, এটাই হচ্ছে ব্যাপার। যত চাওয়া থাকতে হবে, যত কম পাবেন তত কম চাইবেন, আর তত স্যাটিসফ্যাকশন। বুদ্ধের যে নীতি ছিল এটা বলছেন আপনি, প্রথম বুদ্ধ ত্যাগ করে দিতে বলেছে না, মানে আমি একটা সামান্য কথা বলছি, আমরা বাড়িতে এখন গরম পড়েছে,
বাবা দুটো ফ্যানে হচ্ছে না, ঠিক আছে, কারণ এখন গ্লোবাল ভীষণ একটা হিট, একটা এসি হলো, হলো এয়ার কুলার হলো। আগেকার দিনে তো গামছা পেতে মাটিতে শুয়ে থেকেও তো আনন্দ উপভোগ করেছে। তখন অন্য কোনো তখন ব্যবস্থা ছিল না বলে, ছিল না। এর থেকে বেটার আনন্দের দিকে মানুষ খুঁজেছে গেছে, তাই তো। তখনকার মানুষ বেশি আম গাছের তলায় শুয়ে থাকতো। আমার নিজেরও মনে আছে, আমার বাবা বলতো গামছা টামছা পরে, বাবাও শিক্ষিত ছিল খুব, কিন্তু তালপাতার এঠে করে ওইভাবেই চলেছে। মাটির দেওয়ালের বাড়ি। হ্যাঁ, না মাটির দেওয়ালটা ছিল না, কারণ বাবা রেলের ছিল তো, সব গভর্নমেন্ট ওই আচ্ছা। রেলের বাংলো ছিল। কিন্তু সেই বাংলোর মধ্যে তো আম গাছ, ফ্যান ট্যান অফ করে রাত্রিবেলায়ও খাওয়া। দেখুন, আমরা যদি রুটি তরকারি খাই, এটা টিফিন, আবার আমরা বড় বড় জায়গা থেকে প্রত্যেক দিনের 500 700 800 টাকা দিয়ে ফাস্ট ফুড বানাতে পারি। এবার 5 দিন আপনি ফাস্ট ফুডটা খান, তারপরে আর রুটি তরকারিটা ভালো লাগছে না। হ্যাঁ, তাহলে এখানে যে মানুষের মনের ইচ্ছে, মানুষ কি চাইছে, একদম এটা তাহলে বিশাল ব্যাপার, এটা দর্শনের বিষয় যদিও। আমাদের একটা শিক্ষা দেওয়া উচিত। একটুখানি তোমরা ভাবো, তোমরা কিসের পেছনে ছুটছো? ছুটতে 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 হাঁপিয়ে পড়ে যাচ্ছ, সেটাই মেন্টাল ডিপ্রেশন, সেটাই মৃত্যু। তাহলে এই যে সে ছুটছে অন্ধের মতো, সেখানে পাচ্ছেও না, কিন্তু সে ছুটে চলেছে, ছুটেছে। তাই না? তাহলে এই যে সে ছুটছে কেন, কি উদ্দেশ্যে ছুটছে, এবং সেটা পাবে কি পাবে না, এই যে অনিশ্চয়তার জীবন মানুষের মধ্যে রয়েছে, এটা তো সমাজ ব্যবস্থারই অংশ। হ্যাঁ, সমাজ ব্যবস্থা কিন্তু একটা আসলে ব্যাপারটা কি হয়, এটাকে বলা ইভলিউশন। আদিম মানুষ থেকে আমরা এআইতে পৌঁছে গেছি। এবার যখনই আদিম মানুষ থেকে এআইতে পৌঁছে গেছি, সমাজ সংসার পরিবর্তন হবেই। আর আমরা ব্যাকে ফিরতে পারবো না, কোনো জিনিস ব্যাকে ফেরা যায় না, এগিয়ে যেতে হবে। ফেরা যায় না, কি ফিরতে চাই পিছন দিকে? পিছন মানে বিজ্ঞান তো সবটা সামনের দিকে এসছে, বিজ্ঞান তো মানে যেটা বাস্তব, একদম এআই এর দিকে চলে। এখন আমাদের হ্যাঁ, এআই এটা আমরা ছাড়া ঠেকাতে কোনো পারবো কথা না। না। নতুন নতুন আবিষ্কার। তাহলে আমাদেরকে মেনে নিতে হবে লিভ টুগেদার, আমাদেরকে মেনে নিতে হবে বিয়ে 5 বছর কন্ট্রাক্টও হতে পারে, আমাদের মেনে নিতে হবে বাবা বাচ্চা কাচ্চা এখন নিস না, তারপর সেই বাচ্চাটা কোথায় যাবে? সে বাচ্চাটা কে দেখবে? বাবাও না, মাও না, ঠাকুমা দিদার কথা ছেড়ে দে, অনাথ আশ্রম। দিস ইজ দ্য মেন প্রবলেম রাইট নাও। দিস ইজ দ্য, উই আর গোয়িং টু দ্যাট প্লেস, যেখানে আফটার ম্যারেজ বাচ্চাটা নেওয়া ঠিক হবে তো? এই কাপলটা থাকবে তো? আর দুজনেই তো চাকরি করছে, দুজনেই চাকরি করছে, দুজনেই স্বাধীন, স্বাধীন। বোথ দে আর আর্নিং, দেন হোয়াট ইজ দেয়ার ফিউচার? দেয়ার ফিউচার ইজ ডট ডট ডট। তার মানে এদেরকে যাও আমরা দেখলাম এই সিচুয়েশনে, যে এখনো আমরা দেখলাম যে বাবা মা যদি চাকরি করে, রিসেন্ট ব্যাপার। ঠাকমা দাদুরা সবাই হ্যাঁ, যাচ্ছে। ঠাকুমারা তো চাকরি করতো না, মায়েরা চাকরি করতো না, সেই সেন্সে 2-4 জন সমাজে দেখা ছাড়া হ্যাঁ, পরিবারের। তো তাহলে সেখানে মা দেখতো, মায়েরা দেখতো আর কি সংসারটা। এখন এখন দিদারা দেখছে। মায়েরা বা কাপল তারা ডিসিশন নিতে পারছে না, কে দেখবে সন্তানটা। এই যে এটা একটা এখন সমস্যা দেখবে হচ্ছে সব বেশি যারা এই আমাদের এইটার কথাই, এই সোসাইটির কথাই বলছি। 6 মাস গিয়ে বাবা মানে স্বামীর বাবা মা থাকছে, 6 মাস বউয়ের বাবা মা থাকছে, আচ্ছা, এই করে বাচ্চাটা বড় হচ্ছে, তারপরে ক্রেজ। তাহলে বাচ্চাটা কি হলো? কিন্তু এটা আমাদের মেনে নিতে হবে, কারণ এটা বিদেশে অনেক আগেই ছিল। আচ্ছা, ঠিক এই জায়গা থেকে যদি ভাবা যায় যে এগুলো তো মানে অসহায় অবস্থা থেকে কিছুদিনের মুক্তি, ওই যেভাবে পাট পাট করে কখনো শ্বশুরবাড়ির লোক, হ্যাঁ। কখনো মায়ের বাড়ির বাবা মা, কখনো বাবার বাড়ির বাবা মা, এইসব চলছে ঠেকা দেওয়া। কিন্তু পার্মানেন্ট সলভের জন্য পার্মানেন্ট সলিউশন এখন আমাদের আর কিছু নেই। আমি একটু বলছি সেই হ্যাঁ। প্রশ্নে। যেমন এইরকম মানে একটা অস্থির অবস্থা থাকে, সে শিশু জন্মাবার পর সে যখন বড় হতে থাকে, তখন তাকে তার বাবা মা নিয়ন্ত্রণ করে, এটা করো না, যেটা না করলে ভালো সেটা নিশ্চিত করে, যেটা করলে ভালো সেটা করতে বলে। এইভাবে তাকে বড় করে তোলে, শিক্ষিত করে তোলে, উপযুক্ত সমাজের করে তোলে।
কিন্তু সব পরিবারটাকে নিয়ন্ত্রণ করবে কে? কারণ পরিবার তো এরকম হয়ে যাচ্ছে, বিজ্ঞানের অগ্রগতি যদি আমরা ধরে নিই, কারণ সব পৃথিবী গতিশীল, পরিবর্তনশীল। এই জায়গা থেকে যদি আমরা তুলি, তাহলে পরে এই একটা জিনিস আমাদের সামনে চলে এসছে। হ্যাঁ, তাহলে কি আমরা এইটা সরকার বা রাষ্ট্রের কাছে আপনারা ভূমিকাটা পালন করুন। মানে আমরা তো রাষ্ট্রের একটা পরিবার, তার একটা সদস্য। তাহলে আমি রাষ্ট্রের সদস্য, আমার যখন সমস্যা হচ্ছে বাচ্চা লালন পালন করে, সে আমি নারী হতে পারি কি আমি পুরুষ হতে পারি, তাহলে পরিবারটা যখন নাকি রাষ্ট্রের একটা অংশ, তার একটা সদস্য, তাহলে তার দায়িত্ব তো রাষ্ট্র নিতে পারে। যেমন ভাবে বললাম, ওই যে বাচ্চাটা বড় করে তোলার ক্ষেত্রে রাষ্ট্র নিতে পারে বলতে এটা তো পুরোপুরি ব্যক্তিগত, ব্যক্তি স্বাধীনতায় তো কেউ হস্তক্ষেপ করতে পারবে না। আমরাই তো চাইছি, ধরুন কাপল, সে তো কাজটাও যেমন দরকার, সেও তো পড়াশোনা শিখেছে, তারও তো একটা ইচ্ছা যে আমিও একটু বড় কিছু আরো বেশি রোজগার করি, আরো ভালো থাকি। এই ক্ষেত্রে যেটা বলছেন আপনি, সেটা এইটার মনে হয়, আমি জানি না, আমার যতটুকু বিদ্যা আমি সেটাতে বলছি, রাষ্ট্রের একটা বিরাট ভূমিকা আছে, সেটা বিদেশে পালন অবশ্যই করা হয়। সেটা হচ্ছে স্কুলিং। স্কুলেই তারা প্রায় 12 ঘন্টা কাটায়, একদম দিয়ে আসলো, তারাই সবকিছু। এইখানেই আমাদের সঙ্গে বাইরের দেশের ডিফারেন্স। ওরা সমস্ত একটা বাচ্চাকে জাস্ট বোধহয় 3 বছর থেকে নিয়ে নেয় একেবারে 16 বছর, তারপরে তো তাদের সেই জায়গা। তারপরটাও আসি, মানে আপনি বলতে পারবেন, তখন সে ম্যাচিউরড হলো, মানে একটা উপযুক্ত কর্মক্ষম ব্যক্তি হলো, শিক্ষিত হয়ে 25 বছর 24 বছর, তখন তো তার কাজের প্রশ্ন। সেটাও রাষ্ট্র দায়িত্ব, হায়ার এডুকেশন নিচ্ছে, এখানে দিচ্ছে না কিন্তু সেখানে নিচ্ছে। আপনি খুব সুন্দর জায়গায় এসেছেন, কিন্তু এই যে জায়গাটা আপনি বলছেন, সেটা মানে কি বলবো, এক সমুদ্র জলের মধ্যে জাস্ট 1 মগ জল। মানে আমাদের রাষ্ট্রটা বা আপনাদের যে চিন্তাধারাটা, এই জায়গাটা আজকে যেখানটা বললেন, এই নিয়ে আমরা অনেক নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করি। হোয়াই নট ইন্ডিয়া, হোয়াই নট ইন্ডিয়া? আজকে কানাডায় কেন ছুটছে? এই যে আমার ছেলে কানাডার জন্যই চাকরিটা ছেড়ে দিয়েছিল। হোয়াই কানাডা, হোয়াই ইউরোপ, হোয়াই আগেকার দিনে না হয় ওখান থেকে ওকালতি পাস করে আসতো, আমাদের ইন্ডিয়াতে এখন কি নেই? আর সব থেকে বড় কথা, আমাদের এই যাই হোক, এই গভর্নমেন্ট আসার পরে সেন্ট্রালে প্রচুর উন্নতি হয়েছে, কিন্তু মানে টেকনিক্যাল দিক থেকে বলুন, প্রচুর। এই জায়গাটা নিয়ে যদি লড়াই করা যায়, আমার মনে হয় প্রত্যেকটি নবজাগরণ যেটাকে বলে, এই নবজাগরণটা যদি আসে, অবশ্যই 4th জেনারেশনকে নিয়ে এগোতে হবে। কারণ 5th জেনারেশনটাও, আমি যে জায়গাটায় আছি, আমি যেহেতু ছাত্রছাত্রী পড়িয়েছি, আমি এখনো 4th জেনারেশনের মধ্যেই রয়ে গেছি। আমার বয়স বেড়ে গেছে, বাট আমি কিন্তু পুরো 4th জেনারেশনের সাথে রয়েছি। কিন্তু আপনি আমার জায়গায় যদি আমার পাশের বাড়ির ভদ্রমহিলার সঙ্গে কথা বলেন, সে কিন্তু 4টি সজনে ডাঁটা দিয়ে ডালের গল্পটাই করবে বেশি। না, সেটা তো অন্য পার্ট। আসলে ওই সমস্যা আমার ছেলে সজনে ডাঁটা ভালো উপকারী, সে খাচ্ছে কিনা, তার বদলে সে বিষাক্ত ব্রয়লার মুরগির মাংস খেতে ভালোবাসছে টেস্টের জন্য, এই প্রশ্নটা তো অবশ্যই আছে, খাদ্যের সমস্যা। এখন আমরা যদি একটা, এই যেটা বললেন, যেটা বাচ্চাকে 3 বছরের পরে যদি ওদের হাতে ছেড়ে দেই, যেটা আমাদের কাজ আর নেই, এখন আর নেই, এখন হচ্ছে টাকা আর্ন। আমরা কেন পড়াশোনা শিখিয়েছিলাম ছেলেদের মেয়েদেরকে? এই যে বাচ্চাকে সমাজের একটা পিলার তৈরি করার জন্য তো রয়েছে কারখানা, সেই কারখানা তৈরি করো, বাচ্চা তৈরির কারখানা, বাচ্চাদের ফিউচার তৈরির কারখানা। এইটা যদি সত্যি চাওয়া যায়, কি অবস্থা স্কুলগুলো। সেটা আপনি যে তুললেন, যে কানাডার মতন দেশ বা উন্নত দেশ, চীন বা রাশিয়ায় যতটুকুনি হয়েছে দেখা গেছে, তারা দায়িত্বগুলো নিচ্ছে বাচ্চাদের দায়িত্ব। একটা বাচ্চা জন্মালেই যেটা সমাজের, রাষ্ট্রের অ্যাসেট। আমরা কি সেই জায়গাটাকে জোর দিতে পারি? হ্যাঁ,
ওই ফোর্থ জেনারেশন, সেই ঘুরে ফিরে ফোর্থ জেনারেশনটাকে হাতে নিতে হবে। হ্যাঁ, তো এরকম যে একটা তোমাদের পদ্ধতি- সুখের জায়গা কিন্তু এইটা, হ্যাঁ, নাহলে মানে কিন্তু 60 বিপদ। বছর কি 70 বছরের একটা লোককে কোলে করে নিয়ে গিয়ে, 80 বছর একটা লোককে কোলে করে নিয়ে গিয়ে ভোট দেওয়ানোটা সমাজের কোনো কাজ নয় কিন্তু। সে আর কি করবে, এটা ছাপ মারলো। ইয়াং জেনারেশন, তারা বাই পোস্টেই পাঠাক, এ করুক, তারা এইরকম একটা নতুন কিছু আনলা দরকার। এখন আমাদের সব থেকে বোধহয় আগে দরকার বাচ্চাদের তৈরির কারখানাটা, মনে হয় সব থেকে। হ্যাঁ, সেটাই তো, যে মানে যেটা বাবা মা দায়িত্ব নিত, আজকে বাবা মা পারবে না। পারছে না, সুতরাং রাষ্ট্রকে নিতেই হবে, রাষ্ট্রকে নিতে হবে, সরকার বা রাষ্ট্রকে হয়তো নিতেই হবে হবে। কিছুদিন হ্যাঁ, পরে নিতেই হয়তো হবে। এটা হবে। হ্যাঁ, পৃথিবীর উন্নত দেশের সাথে প্রতিযোগিতার ক্ষেত্রে লড়াই, অন্য আর লড়াই সব না দিক বললাম। থেকে তো আমরা এগিয়ে গেছি, হ্যাঁ, শুধু এই একটা ব্যাপারে। এই জায়গাটাকে আমাদের ভাবনার বিকাশ বা এবং প্রসার আমার তো করতে মনে হবে। হয় হয়তো ইন্ডিয়াতেও ব্যাঙ্গালোর কি পুনে বা দিল্লি ওরকম হতে পারে আস্তে আস্তে। এখন কিছুটা লিমিটেড সার্কেলে এই ধরনের ফ্যাসিলিটি আছে, আছে। সেখানে তো আর বাকিজন পাবে না, হয়তো 1% মানুষ সেই ফ্যাসিলিটি। যেমন হেরিটেজ বোধহয় এখন, হেরিটেজ আছে, হেরিটেজ আছে এরকম কিছু স্কুল। না, এখানে একটা বলি, এটা তালগোল কিন্তু আমাদের মধ্যে, এই আমাদের জেনারেশনের মধ্যে হচ্ছে, বিশেষ করে পার্টিগুলো যে জায়গায় নিয়ে গেছে মানুষকে, হতাশার জায়গায় নিয়ে গেছে। তো সেইখানে আমাদের পরিষ্কার করতে হবে, আমাদেরই দায়িত্ব নিয়ে যেহেতু আমরা উপলব্ধি করছি যারা, যে এইটা আসলে কিন্তু মুশকিলটা কোথায় হয়ে গেছে জানেন তো, আজকাল বর্তমান সমাজে না কোনো একটা কিছু করতে গেলে ভীষণ বাধার সৃষ্টি, আমরাই আমাদের বাধা দিচ্ছি, তো আমরাই আমাদের বাধার কারণ হয়ে কেন দাঁড়াচ্ছি। দিচ্ছে বাধা? কেন দিচ্ছে বাধা, এটা না আমাদের অভ্যেস হয়ে গেছে। ও ভালো কাজ করছে, ধ্যার কেন করছে, আমি তো পারলাম না করতে। এই যে আপনি সে বললেন অভ্যেসটা কথাটা, ভালো। 1 মিনিট, এই আমি তো পারছি না, তো আমাদের চিন্তার মধ্যে আছে সেও পারবে। এইখানে সবার ভূমিকা। জনজাগরণ নবজাগরণ যদি করেন, প্রচুর প্রচুর খাটতে হবে এবং খুব সাইন্টিফিক মেথড এই কথাগুলো লোকের কাছে তুলে ধরা দরকার। তার জন্য প্রচুর মিটিং দরকার, সেই চেষ্টাটাই করছি এই মানুষের কাছে। তার জন্য কিছু ইয়াং জেনারেশন, মানে এই ধরুন 20 থেকে 35, 20 থেকে 35 এই জায়গাটাকে যদি আপনারা ধরতে পারেন। হ্যাঁ, কিন্তু তাদের ধরবার জন্য তো আমাদের তো একটা ভূমিকা থাকবে। তাদের ধরবার জন্য একটা ভূমিকা বলতে, মানে আমরা যেভাবে বুঝতে পারছি, ধরুন ওর সাথে আমার পরিচয় হচ্ছে, এই ধরুন কত বছরখানিক হবে, হ্যাঁ, তার আগে তো আমি একটা রাজনীতি বা ধরুন দর্শনের আমি অনুগামী ছিলাম, তো সেখানেও নানান ব্যর্থতা, কারণ ওই দলের আন্ডারে না থাকলে এবার একটা প্রবলেম হচ্ছে কি, আপনি যেটাই করতে যাবেন কোনো একটা প্ল্যাটফর্ম লাগবে। উইদাউট প্ল্যাটফর্মে কিন্তু, যেমন আমি প্ল্যাটফর্ম আছে, সেটাই বলছি, প্ল্যাটফর্ম আছে। প্ল্যাটফর্মটা হলে 20 থেকে 35 বা 20 থেকে 40, এই 20 থেকে 40 যদি সমাজের সচেতন করা যায়, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, আমরা যেটা ফেস করছি, যে মূলত এটা তো একটা স্ব-উদ্যোগী ব্যাপার, এটা তো একদম। নতুন একটা বিষয়, ফলে একদমই। যে আমি কারোর আশা করা যায় না। সে তাকেও সেলফ মোটিভেটেড হতে হবে। কিন্তু এটা বোঝালে সবাই বুঝবে হ্যাঁ, কিন্তু। সেটা আমরা শুরু করছি। এরপর ধরুন এখন একটা ফাইন্যান্স একটা বড় বিষয়, এটা যদি স্কুল কলেজে হোক, একটা সেমিনার করতে গেলে তার যে একটা মেকানিজম রয়েছে, সেটা তো একটা ব্যক্তিগত উদ্যোগে সম্ভব নয়, এটা সামগ্রিক উদ্যোগ। এটা কোনো প্ল্যাটফর্ম ছাড়া হবে না, প্ল্যাটফর্ম ছাড়া হবেই না। যেরকম আছেন, আপনি যদি আরো কথা বলেন কারোর সাথে, এরকম কোনো ইনস্টিটিউট আছে, কোনো স্কুল কলেজ রয়েছে যেখানে সেমিনার করা যেতে পারে, বা অন্য কোনো প্ল্যাটফর্ম যেখান থেকে লোকের কানেকশনটা আছে, এমন হ্যাঁ। প্ল্যাটফর্ম, সেখানে যদি কোনো প্রোগ্রাম করা যায়, এগুলো আমরা চেষ্টা করছি, যার যেরকম আছে। সেই সেই পরিকাঠামোটা আছে, ছোট্ট করে হলেও, মানে একটা ছোট্ট বলতে রাজনৈতিক বড় দলগুলোর রাজনৈতিক মতো, দলের আন্ডারে হ্যাঁ, থাকতে সেই হবে। জায়গাটায় কারণ হয়ে আমি যাবে। এত বছরের একটা জিনিসই দেখেছি, মানে বোধহয় একটা কি বলবো, কিছু একটা করতে গেলেই, আমি তখন ছিল সালটা 98, কম্পিউটার তখন সবে এসেছে। কম্পিউটারটা জনগণের মধ্যে আনার জন্য আমি এই লক্ষ্মীকান্তপুরে এই সেই ওইখানে সেই নিজের পয়সা দিয়ে কম্পিউটার এনে, তারপরে দেখলাম গভর্নমেন্ট সব জায়গায় কম্পিউটার ছড়িয়ে দিল, স্কুলগুলোতে
জাস্ট কিছু না, একটা চিঠি লেখা, টাইপ করা, নিজের নামটা করা, একটু এক্সেলে করা। তখন লোটাস ছিল, তখনও এক্সেল আসেনি। এই তো পরবর্তী দেখলাম যে গভর্নমেন্টের যুব কম্পিউটারের মাধ্যমে যদি করতাম ওটা অনেক ভালো হতো। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি একটু ভুলই করে ফেলেছি, কারণ তখন আমি খুব বাচ্চা, অল্প বয়স, তখন আমি ভেবেছি। কিন্তু যাই হোক, তাও আমি সাহায্য অনেক পেয়েছি, কারণ যারা ওনারা ছিলেন সাহায্য করেছেন। ওটা প্রাইভেট ছিল? আমার তো কম্পিউটার কোচিং সেন্টার যে ইনস্টিটিউটটা ছিল সেটা তো আমার ব্যক্তিগত এমনি রেজিস্টার্ড, কিন্তু পরবর্তীকালে দেখেছি আমি যদি যুব কম্পিউটার বা কোনো ওরকম আচ্ছা, কাজ করতাম সরকারি। সরকারের, তাহলে বোধহয় অনেক দূর এগিয়েও হ্যাঁ, যেতে পারতাম অনেক। তাই জন্যই বললাম কিছু করতে গেলে আগেই প্ল্যাটফর্ম, এবং এরাও তো চাইছে সঠিক লোক, কিন্তু সঠিক লোক যদি কেউ একটু কাজ করলো সাথে সাথে সে মুনাফার চিন্তা করতে গিয়ে এমন ছড়াবড়া করে দিল, যার জন্যে সবাই এত প্রফিট চিন্তা করছে, সমাজের কথা কেউ ভাবছে না। আর এর জন্য তো একজনকে দায়ী করা যাচ্ছে না। ভাবছে না বলতে, ধরুন এখানে একটা ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ, হয়তো বেশি ব্যক্তিগতভাবে আমার উপলব্ধিটি আমি বলছি, এই যে বুঝতে পারছে না এর একটা কারণ, যে দলগুলো মানুষ দলের দ্বারাই মূলত প্রভাবিত, আর ধর্মীয় প্রতিষ্ঠান দ্বারা ধর্মীয়, এখন ধর্মীয়টাও বিরাট একটা, আর কিছু ওই ফিল্ম জগতের লোকজনদের দ্বারা একটা ইয়াং জেনারেশন। তো মূলত রাজনৈতিক দল, তার যে দাপট, সে এখন সেই ফিল্ম স্টারদেরও পরিচালনা করছে বা ধর্মীয় এখন দলদের সেইটা ব্যাপারটা কি হয়, যখনই কোনো একটা ক্ষমতা কোনো একটা তার আন্ডারে থাকে, সেটা তো খুব স্বাভাবিক হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমরা হতাশ হচ্ছি। আমরা তো মান্যতা দিয়েছিলাম, ঠিক আছে, হ্যাঁ, এই দল না হয় ওই দল, ওই দল না সেই দল, কিন্তু এখন দেখা যাচ্ছে একটা দলের নির্বাচিত হলো, মানুষ তাকে ভোট দিল কোনো একটা দলের হয়ে, আদর্শগত নীতির প্রতি দায়বদ্ধ হয়ে মানুষ ভোট দিল যাকে, সে চলে যাচ্ছে আরেকটা দলে এই এই যে অপোজিট আদর্শ নীতি। এইগুলো আটকাতে হবে, এইগুলো কিন্তু সমাজ, মানে এগুলো রাজনীতিক দিক থেকে, এই যে একটা দল করলে আরেকটা দল করতে পারবে না, এগুলো সেই ব্যক্তি তো তার স্বার্থ দেখবে না। স্বার্থটা কি মন্দ মন্দ বলছেন যে স্বার্থ সে দেখবে না? দেখুন, স্বার্থ যদি, আমি একটা কথা বলছি, আজকে আপনার মনে হলো আপনি একটা লোককে ঠকালেন, কিছু টাকা এখানে রয়েছে, আপনি সে বাথরুমে গেছে, আপনি উঠে দেখলেন আরে বাবা 10,000 টাকা রয়েছে, 10,000 টাকা নিয়ে নিলে তো আপনার স্বার্থ, মানে আপনার স্বার্থ কি গরমের দিনে একটা কিছু কিনে ফেললেন বা দুটো ফ্যানই কিনে ফেললেন, তো এটা তো আপনি স্বার্থ দেখবেন না। কিন্তু সে যখন রাত্রিবেলায় বাথরুম মানে বেরিয়ে আপনি চলে যাওয়ার পরে 10,000 টাকা, হয়তো সেই 10,000 টাকাটা তার অন্যের সংস্থান ছিল, মানে সারা মাসটা চালাতো, তাহলে স্বার্থ দেখতে গিয়ে অন্যের ক্ষতি করে দেবেন? কিন্তু তার যে অভাব রয়েছে সেটা দেখতে হবে যে সে চুরিটা করছে। মূল পয়েন্ট তো সেইখানে। এই মূল পয়েন্টটার যদি সলিউশন না করে, দেখুন, আপনি যতই সিসি ক্যামেরা লাগান, সলিউশন তো হচ্ছে না। এতগুলো প্রবলেম, আপনাকে না 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তার মধ্যে দুটো ক্যালকুলাসের অঙ্ক, দুটো কোঅর্ডিনেট সলভ করতে হবে, সোজা কথা, বিএসসির পেপারে। আপনাকে যদি 35টা প্রবলেম দেয়, আপনি কি করে সলভ করবেন? আপনার 10টা অঙ্ক করবেন, কি ছোটখাটো মিলে 100 নম্বরের। আপনাকে যদি 35টা অঙ্ক দেয়, মানে ধরুন 3500 নম্বরের, কি করে করবেন? পারবেন না। সেটার জন্য আপনাকে বিভাজন রাখতে হবে না, কে কোনটা করবে, এটাই তো কাজ সিস্টেম। এখন ঠিক যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, একটা জেনারেশন যদি উঠে পড়ে লাগে, পরের জেনারেশনটা একটা ভালো মুখ দেখতে পাবে, এটা আমার ব্যক্তিগত। কারণ সব কিছু, একটা গাছ আপনি রুইলেন, তারও একটা টাইম টেকেন, সব রেজাল্ট পেতে হবে। একটা জেনারেশনকে স্যাক্রিফাইস করতে হবে, দ্যাট ইজ ফোর্থ জেনারেশন। আমাদের বাবারা পর্যন্ত একটা সুন্দর জায়গায় ছিল, আমাদের শৈশবটাও একটা জায়গায় মোটামুটি পৌঁছেছিল। এই কিছুদিন ধরে একটা টালমাটাল, এটা কিন্তু আপনি কোনো ব্যক্তিগত কোনো পার্টিকে বলতে পারবেন না। আমি শুনি এই
আরে একই তো হচ্ছে, সে ঘুরে ফিরে তো একটাই ফর্মুলা, a+b²। যারা একটু চিন্তা করে, এর বদলে আরে সেই সিস্টেমটা তো সেই জওহরলাল নেহরুর আমল থেকে এক হয়ে আসছে। যারা সিস্টেমটা পাল্টানোর কথাই বলা হচ্ছে। সিস্টেম পাল্টাতে ওই যে একটা কথা বললেন না, মূল এই যে জেনারেশনটা জন্মাচ্ছে ফিফথে, তাদের একটা কারখানা, ওই কারখানাতেই শিক্ষা দিতে হবে। আপনি আমি চিৎকার করলে হবে না। কিন্তু চলমান ব্যবস্থায় লোকজন এই যে যারা শিখে যারা বেকার হয়ে রয়েছে, ওই তো ফোর্থ জেনারেশন। কর্মসংস্থান দিতে বা কর্মসংস্থান নেই, ভ্যাকেন্সি নেই, তাহলে কমপ্লিট সার্কেলটাকে আপনাদের দেখতে হবে। দেখুন, আপনি ফোর্থ জেনারেশনটার জন্য কিছু করতে পারবেন না। কেন পারবেন না? ফোর্থ জেনারেশন মানে হচ্ছে 20 থেকে 30-35 যারা এখনো কাজ করছে। আপনি তাদেরকে কিভাবে রিলিফ দেবেন বলুন? বিশেষ করে পশ্চিমবঙ্গে কিভাবে দেবেন? কোনো রাস্তা আছে? না, তার আগে একটা কথা আছে যে ঠিকই এরা তো কোনো না কোনো তার বাবা মার দ্বারাই জেনারেশন তৈরি হয়েছে। বাবা মার একটা বিশাল প্রভাব থাকে ছেলে মেয়েদের জেনারেশন, কিন্তু সমাজের প্রভাবটা তার চেয়ে অনেক বেশি। সেই সমাজের যে ভুল ভ্রান্তি রয়েছে, ত্রুটিপূর্ণ, যেটা আমরা বলছি যে ত্রুটিপূর্ণ ব্যবস্থা, ত্রুটিপূর্ণ সেটা সমাজ, 77 বছর ধরে হয়ে আসছে। হ্যাঁ, এইবার আমরা একটা মোটামুটি হতাশ হয়েছি। এই সময়ের কথা বলা হচ্ছে, এটা কিন্তু আজ থেকে ধরুন 40 বছর আগে, 30 বছর আগে এইভাবে ভাবা যেত না। আজকে ধরুন, আমি কোনো দলের হয়ে বা দলের বিরুদ্ধে গিয়ে বলছি না, আজকে যারাই এসছে বলছে আমাদের দিন, আমরা সুশাসন দেব। সেটা তো তারা বলছে। না, আমি বলছি এইবার ঠিক আছে, আমরা দিলাম, মানুষ, সাধারণ মানুষ। তারপরে আজকে এই যে সরকার পাল্টাতে পাল্টাতে আজকে মানুষের একটা অভিজ্ঞতা হয়েছে, যেটা কথা বেরোচ্ছে আস্তে আস্তে, হতাশ, এই দলগুলোর প্রতি হতাশ যে তোমাদের আমরা দিয়েছি কিন্তু তোমরা তো আমাদের সুশাসন দিচ্ছ না। বরং যেটা বলতে গেছিলাম, এই যে টোটাল জনগণের 30% মানুষের একটা, কিন্তু আমি জানি না আপনি মানে কি বলবেন আপনার উপলব্ধি থেকে, তার একটা কিন্তু ব্যবস্থা গোপনে গোপনে একটা হচ্ছে। 30% মানুষের, এরা কিন্তু দীর্ঘদিন ধাক্কা খেতে থাকবে। বাকি 70% কিন্তু তাদের অ্যাবলিউজ করে দেওয়া হবে আস্তে আস্তে। তাতে আপনি করোনা মনে করুন কারোর ব্যাখ্যায়, করোনার ট্রিটমেন্ট, তাতে মনে করুন আজকে ওষুধে ভেজাল, ভাবা যায় আজকে 900টা ওষুধ, মানে কম বেশি সারা ভারতবর্ষে এতদিন ধরে কোনো টেস্ট হলো না, প্রমাণ হলো, সরকার বা বিভিন্ন টেস্টের জায়গাগুলি থেকে স্বীকার করছে যে এরা ভেজাল ওষুধ মানুষকে খাওয়ানো হয়েছে। তাহলে তো মরবে তো তাড়াতাড়ি, তাই না? এইবার তারা 70% মানুষও খেয়েছে, ধরে নিলাম ভালো ওষুধ হতেও পারে, জানি না, যদি যারা মানে রাষ্ট্রটা মানে নিয়ন্ত্রণ করছে তারা ভালো ওষুধ, ভালো কোম্পানির সেই ওষুধগুলি তাদের জন্য রাখা আছে। কিভাবে রাখা আছে? ধরুন আমার এখানেও কিন্তু সে ভালো ওষুধ আছে, একটা বড় দোকানে তার দাম হচ্ছে 100 টাকা, একটা 10 টাকায়। আর গরিবের জন্য আছে 70%, সেই 10টার ওষুধের দাম 10 টাকা কি 20 টাকা। তাহলে সে তার ক্ষমতা অনুযায়ী 20 টাকায় কিনছে, বাধ্য হচ্ছে, কিছু বলতে হচ্ছে না। আর যার পয়সা আছে সে 100 টাকা দিয়ে, এখানে একটা এইটা কিন্তু তৈরি করে ফেলেছে অলরেডি। তাহলে আমরা এই যে মানে বৈষম্যমূলক ব্যবস্থা যে তৈরি করছে, এইটাই তো অশান্তির মূল কারণ। যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বলছি যে আমরা বৈষম্যমূলক অবসান চাই। আমরা রাষ্ট্রে নিয়ন্ত্রিত একটা গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের মুক্ত চিন্তায়, জনগণের শিক্ষা এবং স্বাস্থ্যকে যদি রাষ্ট্র দায়িত্ব নিয়ে এটা করে, মানে পয়সা না, পয়সা ছাড়া, মানে ফি, তাহলে অনেকটা একদম মানে হ্যাঁ। না, দেখুন, প্রথমে শিক্ষা, স্বাস্থ্য আগে, মানুষ পড়াশোনা শিখে বাঁচুক। কর্মসংস্থান এই মুহূর্তে করতে গেলে সেই যে গতানুগতিক সেই শিল্প, আমি সেই জায়গাটা গেলাম না। কারণ আগে যে ভিতটা উঠছে, মাটির থেকে ভিতটা উঠছে, এখন এরকম যদি করে দেয় যে না 26 সাল থেকে সবাই কাজ পাবে, ফ্রি এডুকেশনটা পাবে, কোনো পয়সা লাগবে না, ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক, তোমাদের একটা দেওয়া হবে, স্টাইফেন দেওয়া হবে, যেখানে 40,000 টাকা মাইনে সেখানে 5,000 টাকা মাইনেতে। কেন এত টাকা কিসের? ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে অ্যাডমিশনে 1 লাখ, এই আমাদের বাড়ির পাশে জিডিবিল
কেন? সেখান থেকে গভর্নমেন্ট বেঁধে দিক না, আর তোমরা এই টাকা স্বাস্থ্য, ব্যাস তোমরা একটা দাও, 20% তোমরা দাও, 80% গভর্নমেন্ট দেবে। আর কর্মসংস্থান যেটা, যারা পাচ্ছে না কিছু, একটা বেকার ভাতা, জাস্ট ভাতা, কিছু না, 20,000 টাকাই দিক, 15,000 টাকাই দিক, 10,000 টাকাই দিক, অন্তত সে যা তো একটুখানি বাঁচার মতন চেষ্টা করে, তারপরে সে করবে। না এখানে ঠিক এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে জন্মাবার পর তার শিক্ষা আর স্বাস্থ্য, স্বাস্থ্য হলো, হ্যাঁ, জন্মাবার পর না, একদম আপ টু যতদিন বাঁচবে। সেইভাবে বললে তো জন্মের আগের থেকেও সে যখন গর্ভে তখন হ্যাঁ, এটা সব জায়গায় কিন্তু সব দেশে আসে, হ্যাঁ। ঠিক আছে, এটা আজীবন হ্যাঁ। হ্যাঁ। এইবার 25 যারা বছর আমাদের হলো। বয়সী, যারা আপনার মানে আমরা সবাই আর কি জনগণ, এই ভারতবর্ষে যারা জন্মাচ্ছে তারা ফ্রি এডুকেশন পাবে, ফ্রি স্বাস্থ্য পাবে, এইটুকুনি। হ্যাঁ, এইটা কিন্তু কনফার্ম হয় তখনই যখন মানুষ কাজ পায়, কারণ এগুলো করতে গেলে তো খরচা আছে। না, এটা Free তো রাষ্ট্র educationটা তো- করছে। রাষ্ট্র কোথার থেকে টাকা পাবে? জনগণের টাকা। না, ট্যাক্স তো আমরা সেটাই তো, দিচ্ছি। জনগণের টাকা। এবার জনগণের ট্যাক্সের টাকা কি হবে? সে রোজগার করে, ধরুন এই ব্যবস্থা, সে কোনো কিছু কিনছে, বা ইনকাম ট্যাক্স, তাই তো, সেল ট্যাক্স কিংবা ইনকাম ট্যাক্সের মধ্যে দিয়ে গভর্নমেন্টের। না, আমাদের তখন সবই ট্যাক্স, জিএসটি হ্যাঁ সবই সেই তো, আছে। সেটাই তো, জিএসটি সেল ট্যাক্সের মধ্যে, পণ্যের দ্রব্যের মধ্যে গিয়ে দাঁড়াচ্ছে। এইবার তাহলে এগুলো সব জনগণেরই পয়সা। জনগণের তো প্রচুর পয়সা সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা আমরা তো তার অবসান চাইছি। এই যে আপনি যখন বলছেন, তখনই আমার পাশাপাশি বলতে হবে আমরা সব জেনে গেছি, বুঝে গেছি, এবং সাহস করে আমরা সেটা বলতে অলরেডি শুরু করেছি যে 100% লোকের জন্য 100% ওই আপনার প্রথমে শিক্ষা, শিক্ষা, সঙ্গে স্বাস্থ্য, তারপরে 25 বছর যখন হলো, হ্যাঁ, মানে একটা- সেটা তো পরের। এখন যারা রয়েছে লিভিং, তাদের আগে স্বাস্থ্য, তাদের বাচ্চা কাচ্চার শিক্ষা, অবশ্যই অবশ্যই, নাতিপুতির শিক্ষা, কিন্তু হ্যাঁ সেটা তো মানে একটা মানুষ এই করে 5টা বছর কাটাক না, এই করে 5টা বছর চলুক না, তারপরেই আস্তে আস্তে, কারণ একদিনে সব চেঞ্জ হতে পারে না। না না, একদিনে না, আমি বলছি ধরুন এখন যে 25 বছর, এখন যার 20 বছর, সে তো দুদিন বাদে চাকরি পাবে না, সেই জায়গাটাতেই বলছি, চাকরি তো পাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, নয় না, কখন দরকারই নেই। এইবার আপনার সাথে আলোচনা এই জায়গায় ঢুকি, স্বাস্থ্য শিক্ষা হলো, এবার কাজ। আমাদের দেশে যা কৃষি ব্যবস্থা, খাদ্যর জন্য যা দরকার, আর বেঁচে থাকার জন্য যে দ্রব্যগুলো, এক্সকিউজ মি, আমি একটু জল খেয়ে আসি, হ্যাঁ, আপনারা খাবেন জল? হ্যাঁ একটুখানি জল খাই। আমাদের এখানে মানে বোঝানোর জন্য ওই মরুভূমির দেশ আর বরফের দেশ কথা উদাহরণ বুঝে গেলাম আমরা। তাহলে এখানে সম্পদ বলতে প্রথম হচ্ছে মানুষ সম্পদ, শিক্ষিত হয়ে উঠলো মানে সে মানুষ সম্পদ হয়ে গেল। এইবার তার বেঁচে থাকার যে সম্পদগুলো দরকার, সেই ক্ষেত্রে ফার্স্ট আসলাম তার খাদ্য, আর মানুষের প্রথম প্রয়োজন হচ্ছে খাদ্য। তাহলে যথেষ্ট কৃষি ব্যবস্থা আছে। খাদ্যের জন্য ভারতবর্ষের মানুষের খুব একটা সমস্যা হবে বলে এখন পর্যন্ত প্রমাণ হয়নি, যদি ঠিক মতন পরিচালনা করা যায়। তার যে ভূমি, তার যে আবহাওয়া দরকার, যেটা বললাম মরুভূমির দেশ না, বরফের দেশ নয়, তাহলে সেটা আছে। তারপরে আসবে হচ্ছে শিল্পদ্রব্য। এবার এখান থেকে যথেষ্ট পরিমাণে শিল্পদ্রব্য, কৃষিপণ্য হতে পারে বা খনিজ সম্পদ হতে পারে, যেটা শিল্পের জন্য প্রয়োজন হয়, বা যে সমস্ত গৃহ মানে আসবাবপত্র থেকে শুরু করে একটা সংসারে যা যা দরকার হয়, সব কিছুই কলকারখানার মধ্যে দিয়ে তৈরি হবে। তার জন্য উপযুক্ত শ্রম দিয়ে সে তৈরি করবে। সেই পার্টটাও যোগান হবে। একটা হচ্ছে কৃষিক্ষেত্রের থেকে তার একটা যোগান আছে, আবার হচ্ছে ভূমি থেকে মানে খনিজ সম্পদ থেকেও তার যোগান আছে। মানে সমস্যা না খুব একটা। তাই এটা যদি মানি যে হয়তো হয়ে গেছে 140 কোটির উপরে, কিন্তু হ্যাঁ, কিন্তু যদি এটা হয় যে এটা মান্যতা পায় যে সত্যি তো যত সংখ্যায় মানে হোক,
তার পরিপূর্ণ ব্যবস্থা আমাদের দেশে আছে। আমাদের দেশে মানে ভূমিতে আর কি তার পুরোপুরি ব্যবস্থা আছে। এইটা যদি কনফার্ম হয়, মানুষ একটু শিক্ষিত যারা মানুষ এটা বোঝে, আর যদি কনফার্ম হয় তাহলে পরে তো কাজ পাওয়ার কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে কেন হচ্ছে না? যারা শাসন ক্ষমতায় আছে, যারা এই ব্যবস্থাটা তৈরি করবে, তারা সেই রকম ভূমিকা নিচ্ছে না। তাহলে তাদের ভূমিকাটা কি? তাদের ভূমিকা সার্বিক নয়, সর্বজনীন নয়। তাদের চিন্তাটা তাদের সর্বজনীন নয়। ফলে তার চিন্তা হচ্ছে আত্মকেন্দ্রিক এবং মুষ্টিমেয়। আমরা গুটি কয়েক লোক, পার্সেন্টেজ, আমরা ঠিক থাকলেই হলো। এই চিন্তার লোক যদি আধিপত্য খাটাতে শুরু করে যেরকম সিস্টেমের মধ্যে দিয়ে, তাহলে পরে বাকি লোকগুলো ডিপ্রাইভ হওয়ার সম্ভাবনাই থাকে। কিন্তু আমরা চাইছি যেটা, এরকম একটা অবস্থার থেকে বেরোবার জন্য, আপনি এসে গেছেন, এবার বলি যে কাজের প্রশ্নে আমাদের একটা হচ্ছে কৃষিক্ষেত্র, আর একটা হচ্ছে শিল্পাঞ্চল, আর পরিষেবা বলি। তা কৃষিক্ষেত্রে আমাদের মতো দেশে যথেষ্ট কৃষিভূমি আছে, চাষযোগ্য ভূমি প্রচুর, যথেষ্ট। এটা যদি আমরা মেনে নিই, আবার পাশাপাশি যে সম্পদ, কৃষি সম্পদ থেকে যে শিল্প সম্পদ তৈরি হয়, প্রোডাক্ট বা ভূমি মানে খনিজ সম্পদ থেকে যেটা তৈরি হয়, তারও যদি পূর্ণ ব্যবস্থা যথেষ্ট আছে, এটাও আমরা জানি, খনিজ সম্পদ, বন সম্পদ, তাহলে আমাদের তো কাজ পাওয়ার কোনো অভাব হওয়ার কথা না। কাজ পাওয়ার অভাব নেই। ঠিক, সম্পদ যা আছে, মানুষ সম্পদ যা আছে, আর প্রাকৃতিক সম্পদ যা আছে, আমাদের কাজ পাওয়ার কোনো, এই জায়গায় যদি আমরা যেতে পারি বা যাচ্ছি আর কি, আমাদের তো যাচ্ছি, মানুষ যেতে পারে, তাহলে তার কাজ পাওয়ার অভাব নেই। তাহলে অভাবটা হচ্ছে কেন? মুষ্টিমেয়। ওই যে আজকের যে একটা ঘটনা, কিছু চিকিৎসক, অবশ্যই 26,000 হতে পারে, বা কোথাও প্রাইমারিতে 32,000 হতে পারে, 70,000 হতে পারে, এটা জানি না। কিন্তু দেখা যাচ্ছে, আপনি তো আরো ভালো জানবেনই, যে মাধ্যমিকে পরীক্ষা দিচ্ছে 12,000-এর কাছাকাছি। এখন বোধহয় করোনার পর একটু কমেছে, 10-10 এরকমই, কম বেশি এরকম পাস করছে। 1-2 লাখ ফেল করলে বাকিটা পাস করছে। 12 পাস করছে উচ্চ মাধ্যমিক, তা যদি 6-7 লক্ষ হয়, 7-8 লাখ, 6-7 লাখ। হ্যাঁ, মাধ্যমিকে কেউ অবশ্য ফেল করছে না। হ্যাঁ, আলোচনার ক্ষেত্রে চাকরি সরকার, মানে যারা দায়িত্বে আছে, তারা কতজনকে চাকরি দিচ্ছে? পশ্চিমবঙ্গের তথ্য সংখ্যা এটা, এবার সারা ভারতবর্ষের অ্যাভারেজে একই রকম। আমি এখন শিক্ষার দিকটায় যাব না, কারণ আমি যেহেতু শিক্ষা জগতের মানুষ, কারণ শিক্ষা নিয়ে বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। তো আমি যেটা বলবো, কারণ শিক্ষার ব্যবস্থাটা একদম আজকের থেকে না, যার জন্যে একটা এই যে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম আমার বাবার আমলে ছিল না। আমি সিবিএসই থেকে পাশ করেছি, বিহারে থাকতাম বলে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে থাকলে অবশ্যই আমি ওয়েস্ট বেঙ্গলের স্কুলেই পড়তাম, কারণ আমরা বিহারে তো হিন্দি, যাই হোক সেটা ব্যক্তিগত ব্যাপার। এখন প্রশ্নটা হচ্ছে, আমাদের দেখতে হবে, একটা লোক একটা হসপিটালে এসছে, মরো অবস্থা, আধমরা হয়ে আছে, আইসিইউতে নিয়ে প্রথমে কি দেখতে হবে? তার কত জায়গায় উন্ডেড হয়েছে, কতগুলো ক্ষত, তার কতগুলো ক্ষত। যদি 2টো ক্ষত থাকে ঠিক আছে, যদি 25টা ক্ষত থাকে, তখন তো তাকে বাঁচাবো কি করে? তো এখন আমাদের বর্তমান পরিস্থিতি যে কত ক্ষত আমরা নিজেরা জানি না। সুতরাং শিক্ষা, সংস্কৃতি, চাকরি আপনি কতগুলো দেখবেন? না, সেটা তো আমরা একটা কনক্লুশনে গেলাম, যে শিক্ষা সংস্কৃতি, এই শিক্ষা স্বাস্থ্য। এইবার কাজের ক্ষেত্রে যদি দেখি যে যত এবার আসছে চাকরি, ব্যাপারটাতে প্রবলেমটা কোথায়? ওটা তো গভর্নমেন্ট এক্ষুনি করে দিতে পারবে না। শিক্ষা, বড় বড় স্কুলগুলোকে বলে দিল, তোমাদের একটা গভর্নমেন্ট থেকে অর্ডার আসলো যে এই মাইনে নেবে, এই নেবে, বেঁধে ধরা বাঁধা। একটা লোক কয়েকশো কোটি টাকার মালিক, আর একজন খেতে পাচ্ছে না,
সেইটাকে সাম্যতায় আনতে হবে, সাম্যতায় আনলেই অনেকটা ঠিক হয়ে যাবে। কিন্তু কখনো ব্যক্তি মালিকানা ব্যবস্থায় সাম্য আনা খুব কঠিন। যার পয়সা আছে সে আরো দাপট এবার খাটাবে। আইসিএসসি স্কুল আসলে কি বলুন তো, আপনি কোন দিকে যাবেন বলুন? ওই যে সে রাষ্ট্রের কথা বলা হচ্ছে, এবার রাষ্ট্র তো সবাই সবার তারপর কাছে রাষ্ট্র তো বাধা। আর রাষ্ট্র আইন করে সমস্ত নিয়ন্ত্রণ এবার করবে। আইন যেই করতে যাবে সেই রাষ্ট্রকেই ফেলে দেবে। মুশকিলটা তো সেইখানে না, হ্যাঁ, সেই পরিকাঠামোটাই গেছে চেঞ্জ হয়ে। ঠিক আছে, যতক্ষণ নির্বাচনে ওদের হাতে ক্ষমতাটা আছে ততক্ষণ ফেলবে, মারবে, ইত্যাদি হবে। কিন্তু আমাদের কথা হচ্ছে নিচু তলার এই যে 80% মানুষ যারা রেশনিং ব্যবস্থার মধ্যে চলে গেছে অলরেডি, সরকারের ঘোষণা পার্লামেন্টে, তার জন্য খাদ্য সুরক্ষা বিল আছে। তাহলে এই মানুষগুলোর কাছে যদি আমরা যেতে পারি, একটা প্রক্রিয়া কঠিন হতে পারে কারোর কাছে, এত লোকের কাছে কতদিনই যাব, ততদিন তো মরে যাব আমরা, কিন্তু যেতে হবে। আজকাল তো মিডিয়া হয়ে গেছে, কেউ ফিজিক্যালি যায় না, সবই মিডিয়াতে ছাড়ে। হ্যাঁ, একটা সুযোগ আমাদের হাতে এসে গেছে, সেটা হচ্ছে এই মিডিয়া। মিডিয়া এইবার আমরা এই আরো মানুষগুলোর হচ্ছে কাছে, কিছু যদি আমি জানি না আপনাদের সম্পর্কে, যদি আপনাদের সাথে কোনো রকম ভালো বড় মানে মিডিয়া থাকে, মানে না, সেটা এই কি জানেন মিডিয়া তো? না, আমি বলছি স্যাটেলাইট মিডিয়া, এটাই খুব তাড়াতাড়ি ছড়িয়ে দেওয়া হ্যাঁ, যায়। কিন্তু এই মিডিয়ার কথা প্রসঙ্গ যখন উঠলো, তখন আমরা এখন যা দেখছি যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে তারাই কিন্তু কিছুটা এই ধরনের আলোচনা করছে যে সাধারণ মানুষের কিছু হোক বা তাদের দুরবস্থা, হ্যাঁ, রাষ্ট্রটা কিন্তু দায় নেওয়া উচিত, এইসব আলোচনা। কিন্তু বড় মিডিয়া যারা ইলেকট্রনিক্স মিডিয়া, তারা তো টাকার উপরে চলে। এটাই আমি বলছি, আপনি কোন হ্যাঁ। দিক দিয়ে যাবেন? না, ওইটা বাদ দিলাম। আমরা ভাবলাম যে এই যে 80% মানে 100 কোটি মানুষ যারা হতদরিদ্র, রেশনিং ব্যবস্থা খাচ্ছে, এই অংশের মানুষগুলোকে আমরা যারা মানে সোশ্যাল তবে ওয়ার্কার মানুষ অনেকটাই জেগে উঠেছে, এখন আর হচ্ছে সোশ্যাল মিডিয়া, আমরা এইটাকে কাজে কাজে লাগাতে লাগিয়ে। পারি যদি আমরা কনসেপ্টটা ঠিক ঠিক। কনসেপ্ট বলতে ওই যে বললাম, একটা মানুষের প্রথম জিনিস হচ্ছে কি শিক্ষা ব্যবস্থা এবং শরীর স্বাস্থ্য, সেটা একদম ফর অল। হ্যাঁ, একটা লিমিট বেঁধে দেওয়া উচিত। এত টাকা মাইনে যাদের, এই যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল, আমি এরকমও দেখেছি যাদের ফিনান্সিয়ালি বছরে মানে মাসে 2 লাখ টাকার উপরে, তারাও কিন্তু লাইনে দাঁড়াচ্ছে। এটা তো আবারও বলছি, এই যত আপনি এগুলো বার করবেন, বা আমরা জেনারেলি এর মধ্যেই ভাসছি, এর ত্রুটি ওর ত্রুটি, এই সরকার আসলে কি বলুন তো, যে যার হাতে দায়িত্বটা থাকে তাকে খুব অনেস্ট হতে হবে। একটা ঢুকিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে, এর এই ইনকাম ট্যাক্স, যারা ইনকাম ট্যাক্সের নিচে তারাই শুধু ফ্যাসিলিটি। পুঁজি তো অনেস্ট নয়, ধরে নিলাম, মানে ওই সেন্সে বললাম, তাকে একটা প্রাণরূপ দিলাম। পুঁজি যার কাছে, সে তো অনেস্ট হতে থাকতে তবু পারছে যদি না, এরকম দুই একজন ছাড়া। না হয়, কেন হবে না? যদি আপনারা ধরুন, আমি বলছি যদি ইলেকট্রনিক্স কার্ড তৈরি করা যায় যে বায়োমেট্রিক্স ছাড়া, এবার বায়োমেট্রিক্স কার্ড তাদেরকে দেওয়া হবে যারা ইনকাম ট্যাক্সের নিচে আছে, মানে কার্ডটা ছাড়া ঢুকতে পারবে না। বা যেমন আজকাল তো বায়োমেট্রিক্সের সবই হয়ে গেছে, আজকাল তো কম্পিউটার হয়ে গেছে, এআই এর যুগ আছে। দেখুন, বসে যদি আলোচনা করা যায় রাত কাভার হয়ে যাবে। অনেক মেথড আছে, নেই? প্রাইভেট, এই যে আজকে প্রাইভেট সংস্থাগুলো কেন এত উন্নতি করছে, সব এআই চালাচ্ছে, সব কিছু এআই এর উপরে নির্ভর করে গেছে তারা। আজকে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু কোনো এআই নেই, যে যাচ্ছে পেয়ে যাচ্ছে। কিন্তু আজকে ধরুন শিক্ষা স্বাস্থ্য তারাই পাবে ফ্যাসিলিটি, সেটা কত পার্সেন্ট? এখানে একটা কথা, মানে সচেতনতার জায়গা থেকে আলোচনা হচ্ছে। আমাকে একটা পরিবারকে 1000 টাকা দেওয়া হয়, হ্যাঁ, প্রথম হচ্ছে একটা মহিলারাই পাচ্ছে, কে পাচ্ছে? আর স্টুডেন্টরা পাচ্ছে। ধরে নিলাম আমি যাদের 1000 টাকা, স্বামী বিশাল চাল মালিক, বিশাল চালের মিল, বিশাল, তাদের মান্থলি ইনকাম 4 লাখ টাকা, 3 লাখ টাকা, তার ভরের এটা মানুষটা। তো দুর্নীতির ত্রুটি, এই হ্যাঁ। সিস্টেমটার মধ্যে ত্রুটি আছে। বারবার আমরা একটা কথা বলছি, আমরা কিন্তু এইটা মাথায় রেখেই সব আলোচনা করব, মানে সিস্টেমটার সেইটাকে মধ্যে কাটাবেন কি ত্রুটি করে? আছে। সেটা একটাই রাস্তা, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়াকে, আপনার ইলেকট্রনিক্সকে আপনার হাতিয়ার করতে হবে। মানুষ ছেড়ে দেবে, মেশিন তো ছাড়বে না, মেশিন আটকে গেল তো সে। না, সেটা তো চলছে। এই যে ধরুন, এই যে উঠছে, আপনি বলছেন, হ্যাঁ। আমি বলছি, আমাদের একটা
বক্তব্য বেরিয়ে আসছে যে অ্যাকচুয়ালি নাগরিকদেরই সচেতন হতে হবে এবং এবং নাগরিকরা এই প্রস্তাব দিলেই রাষ্ট্রসংঘ নিশ্চয়ই শুনবে, কারণ এটা তো ভালো একটা মানে পরিকল্পনা, ভালো একটা সঙ্গত অনেক বড় ব্যাপার। আমরা নিজেরাই যেটা বুঝতে পারি, এখানে যেটা মাঝখানে একবার আলোচনা করছিলাম, এবার ওই পয়েন্টে যদি যাই, আসলে রাষ্ট্রটা হতে হবে নাগরিকের। যেদিন নাগরিকেরই বলছে এখনো গণতন্ত্র, আমরা গণতান্ত্রিক। হ্যাঁ, তাহলে কতটা গণতান্ত্রিক হতে পেরেছি প্রশ্নগুলি খুঁজে খুঁজে বার করতে হবে। যেমন ডাক্তার তার ট্রিটমেন্ট করতে গেলে রুগীকে একদম নিখুঁত জায়গায় যেতে হয়। আসল কথা এখন, হ্যাঁ এখন আমাদের একটু বলি গণতন্ত্র প্রশ্ন জানি না আপনার কতটা মানে জানা গেছে, সেটা হচ্ছে যে আমাদের সংবিধানে এই যে পৌরসভা এলাকায় ওয়ার্ড কমিটি বলে একটা কথা আছে, হ্যাঁ তাহলে তো জানেন, আর গ্রামে গ্রাম সভা, তাহলে ওইটা হচ্ছে একদম প্রান্তিক স্তর, একদম প্রান্তিক, তাই তো? তারা ঠিক করবে, ধরুন আমরা বোঝার জন্য বলছি যে আমার এই ওয়ার্ডে, আপনার এখানে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডে এরকম একটা কমিটি থাকবে সর্বজনীন, সে তার কোনো দলের হবে না, সেটা জেনারেলি সে ঠিক করবে এই অঞ্চলের স্কুল, এই অঞ্চলের এই যে শ্মশান আছে এটা কীরকম হবে, আরও উন্নতি কী আনতে হবে, ওই কাউন্সিলর করে। কিন্তু কেন কাউন্সিলর করবে? তারপরে তো ওয়ার্ড কমিটি আছে, কাউন্সিলর কি ওয়ার্ড কমিটি তৈরি করে? না, ধরুন একটা নাগরিক কমিটি বলে একটা কমিটি ছিল, এখন আর নেই না। হ্যাঁ, ওখানেও গলদ আছে, যদি আপনি অন্যভাবে মানে বলেন যে আপনি খুলে আলোচনা করবেন। আমি বলতে চাইছি যেটা আবার আমি তো অন্য লেভেলে কথা বলছি, সেই মানে মানুষের ওপরেই নির্ভর হলো। হ্যাঁ, মানুষের দেশ তো, মানুষের ওপরে ওইটাই যে যদি ইলেকট্রনিক্স মিডিয়াতে এরকম করা যায় যে পোভার্টি লেভেল কাদের কাদের ইনকাম ট্যাক্স এর আছে, তারা একটা কার্ড, সেই কার্ডটা ইনসার্ট করলে তবেই এখানে ঢুকতে পারছে। আজকাল যেটা ইয়েতে করেছে, অফিসগুলোতে করে দিয়েছে আজকাল, তুমি 12টায় আসো, আগে কি ছিল, দূর বাবা ঢুকে গেলাম 11টায়, লিখে দেই তো 10:40, এখন তো সেটা হচ্ছে না। আমায় রং? সেটা আমি বলছি, এটা তো কর্মক্ষেত্রের জায়গায় আপনি বলছেন না, কিন্তু ওই পভার্টি লেভেলের ওইটাও আমি মূল পয়েন্টটা আমি চলে আসছি, ঠিক আছে? সেটা হচ্ছে যে মানে সৎ, নৈতিক, একদম অনেস্ট লোকজন ছাড়া ব্যবস্থা টিকবে না। আপনি এটা সহমত? এটা পাবেনও না, তাহলে এটা আবার পাওয়া যাবে না, তাহলে কি সমস্যা? তাহলে তখন এআই এর সহায়তা না, এআই এর সিস্টেমটা তো মানুষই তৈরি করবে না। এইখানে আমি যেহেতু আইটি আমার সাবজেক্ট, মানুষ যে প্রোগ্রামিংটা করবে সেটা যদি আপনি ইন্ডিয়ার থেকে তৈরি করেন সেটা আলাদা। যেমন আপনি যদি কিনে নিয়ে আসেন, এআই তো প্রোগ্রামিং করছে, জাপান করছে অ্যাকচুয়ালি। এখানে তো বহু মেশিন সরকার ফেলে রেখেছে, ইউজই করছে না, তাই না? না, সেই জায়গাটা ট্রান্সলেট ইউজ করলে পরে লস হচ্ছে, সেই ডিপার্টমেন্টের লস হচ্ছে। আমি বুঝতে পেরেছেন আমি কোন জায়গাটা। হ্যাঁ। তাহলে মুনাফা যদি কেউ ভাবে, শুনুন, দুটো রাস্তা, একটা উত্তরে একটা দক্ষিণে, হ্যাঁ একদম পরিষ্কার কথা। যতক্ষণ আপনি মুনাফা রাস্তা জীবনেও বন্ধ করা যাবে না, তাহলে ঠিক হবে। এটাই বন্ধ করতে পারলে হবে। বন্ধ করতে গেলেই তো ওই যে আমি যেমন বললাম জাপান থেকে, কিন্তু এইটা করতে গেলেই তো সাংঘাতিক, মানুষ তো মেরে ফেলবে, যে বলবে সে পাখি তো মেরে ফেলবে। হ্যাঁ, তো তাহলে এখান থেকে তো আমাদের কাজ শুরু। এই যে আমি বলছি যে ব্যক্তি সৎ কি সৎ নয়, এটা ফ্যাক্টরি না। দেখবো যে সে সৎ অসৎ হচ্ছে কেন, সেই কারণটা আমি যদি ঠিক করে দিই, সেই জায়গাটা ভীষণ মানে 77 বছরের ভিত্ত। এই জায়গাটা তো ভাবতে হবে। আপনি যদি সেইটা যদি না ভাবেন যে একটা মানুষ কি চাইছে, তাই না, সে কেন ডিসঅনেস্ট হচ্ছে আবার কেন অনেস্ট হচ্ছে, সে আজ ভালো কাল মন্দ, আজ তাকে বিশ্বাস করছি কাল আবার তাকে বিশ্বাস করা যাচ্ছে না, তাই না? আপনাদের তো এই দর্শনের পয়েন্টটাকে ঠিক করে নিতে হবে। এই পয়েন্টটা ঠিক না করে আসলে কলিযুগে না কাউকেই ভরসা করতে পারছি না, কলিযুগে কাউকেই ঠিক ভরসা করা যাচ্ছে না, মানে আমি তো দেখিনি। আমাদের কাজ এখান থেকে শুরু কলিযুগে। হ্যাঁ বল, যে কলিযুগের কথা বললেন,
হ্যাঁ বলো, আমি একটা মিটিং এ এখানে একটা আছি, কথা বলো। বলি, কলিযুগের কথা বলি। না, মিটিং আজকে মানে ওই একটু মিডিয়া কয়েক আমার মাস থেকে আগেকার সাক্ষাৎকার ঘটনা। নিচ্ছে, বলো। এই যে ঠিক আছে, বলো না, অভয়ার মৃত্যুকে ওরা বসে কেন্দ্র আছে, করে বলো। এই বর্তমান যে সমাজের এই যে- গণজাগরণ উঠলো, বলো। তার আগে কেউ ভাবতে পেরেছিল ওই মৃত্যুটার আগে যে এরকম একটা গণজাগরণ হবে, এবং যে জাগরণের স্বীকৃতি পেল হচ্ছে সারা পৃথিবী কাঁপিয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে 18 তারিখে গণজাগরণ দুদিনের ছুটি। পশ্চিমবঙ্গে হ্যাঁ। একটা তো ঘটনাকে 18 কেন্দ্র তারিখে করে তুমি একটু পশ্চিমবঙ্গের কাজ উত্থান করবে। তুমি শুরু কালকে হলো। ফোন করবে সারা প্রত্যেকদিন ভারতবর্ষ বাবাকে। ছাপিয়ে সারা নাম্বার পৃথিবীর করে দেশে জিজ্ঞেস দেশে তার করবে যে আপনারা কি প্রতিবাদ 18 হতে তারিখ থাকবেন, তাহলে তো মেয়েটা তার ঢেউ কতদূর পর্যন্ত ওই গেছে দিনই আমাদের। আসবো। তাহলে হতে আচ্ছা। পারে, হতে পারে না তা না। নাম্বারটা দিয়ে দিস, আমি এখন একটু মিটিং এ আছি, রাত্রিরে ফোন করছি। হ্যাঁ, এই সিদ্ধান্তে চলে এলে পরে দ্রুত ছড়িয়ে যায়। প্রথমে সিদ্ধান্তে আসাটা তাহলে এই সিস্টেমের মধ্যে অবহেলা হবে, এই সিস্টেমের মধ্যে দিয়ে হাজার হাজার চাকরি বেকার হবে, তারা আত্মহত্যা করবে, এই ঘটনাগুলি ঘটবেই, ঘটতেই থাকবে। আপনি যেটা বলছেন এই খুব কঠিন জিনিস, ঠিক ঘটতেই থাকবে। আবার এই ব্যবস্থার মধ্যে দিয়ে, এই ঘটার মধ্যে দিয়ে, এই ঘটনাগুলি ঘটার মধ্যে দিয়েই অবশ্যম্ভাবী ঘটনা ঘটবে, কারণ কার্যকারণ সম্পর্ক, কার্যকারণ সম্পর্ক তো ঘটবেই। আর ঠিক ঘটবার পরেই যে গণজাগরণ আজকে দেখিয়েছিল অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে, তার আগে কিন্তু কোনো রাজনৈতিক দলও ভাবতে পারেনি। মানে যারা গণজাগরণের নেতৃত্ব দেয় বা তৈরি করার একটা ভূমিকা নেয়, তারাও ভাবতে পারেনি। এবং এই গণজাগরণ সারা পৃথিবীতে নাড়িয়েছে, পৃথিবী। তাই তো? তাহলে পরিস্থিতিতে মানে কার্যকারণ সম্পর্ক সেরকম কারণ হয়, তাহলে তার জন্য কাজটা হবে। আসলে আমি আইটি থেকেই বলবো, যেই পার্টি, আমি কোনো পার্টির হ্যাঁ, হয়ে এটা কিছু বলছি পার্টির না, কথা হচ্ছে না কিন্তু। যে বর্তমান সমাজে যদি এ করতে হয় এআই এর ওপরে নির্ভর করতে হবে, তাতে আবার অনেক লোক হয়ে যাবে, বেকার হয়ে যাবে। কিন্তু কিছু কিছু জায়গায়, টপ জায়গাগুলোতে যদি এআই দিয়ে জিনিসটা সিলেকশন করা যায়, বিদেশে তো দোকানে কেউ বসেই না, টাকাটা দিয়ে দেয়। হ্যাঁ, আজকে কোনো একটা অপারেশন, একটা উদাহরণ, সেটা দেখা যায় যে রোবটের মধ্যে দিয়ে নিখুঁত কাজ নিখুঁত হচ্ছে, কাজ হচ্ছে। মানুষের থেকেও সে কাটছে, কারণ মানুষেরও অনেক সময় মস্তিষ্কের মানুষের তো হতেই পারে। বিভ্রান্ত হয়, অবক্ষয় হয়। সুতরাং সে যদি করে, তাকে যদি লাগাতে পারি আমরা, ভালো। আর AI টা বিজ্ঞান এখন তো সেটা, বিজ্ঞান মানে- কিন্তু তার মানে বিজ্ঞানটা এই জায়গায় যাবে না, তার জন্য আবার মানুষেরই ক্ষতি হবে। মানুষকে বাঁচিয়ে রেখেই বিজ্ঞানের মানুষকে অগ্রগতি। ক্ষতি হবে বলতে, দেখুন আমরা যে সমাজ ব্যবস্থায় চলে এসেছি, এখান থেকে বেরোনোটা একটা বিশাল ব্যাপার। কারণ এটা তো আজকে অনেকে বলে তৃণমূলে, আরে কোনো মূলই নয়, এটা সেই নেহেরুর আমল থেকে। আমি যতটুকুনি বলি সবাইকে যে ভাই, এটা নতুন কেউ করেনি, a+b² যে বানিয়েছিল সেই করে রেখেছে। কেউ তোমরা এম বসাচ্ছ, কেউ এক্স বসাচ্ছ, কেউ জেড বসাচ্ছ, সেটা আলাদা জিনিস, সেই একই জিনিস। কারণ আমরা জন্মেছি সিপিএম গভর্নমেন্টে। আমি যখন, মানে আমি কোন গভর্নমেন্টে জন্মেছি জানি না, কারণ আমি 69-এ, কিন্তু আমি জন্ম থেকে দেখছি হচ্ছে আপনার মানে আমি বিহারে ছিলাম তখন, তো বিহারের কংগ্রেস বিভৎস অবস্থা। কিন্তু তখন পশ্চিমবঙ্গে এসে ভাবতাম বাবা বেঁচে গেছি, মানে রাত্রিবেলায় কত মেয়েরা ঘুরছে ফিরছে, আমরাও দেখেছি। সেটা কোন সনের ঘটনা, কত সন? আমি তো জন্মেছি তো 69-এ, তারপর আমার জ্ঞান হয়েছে 78 থেকেই, 78-79 থেকেই। তখন স্কুলে ভর্তি হয়ে গেছি আমি। তখন তো বিহারে, বিহার থেকে নাকি কলকাতায় চলে আসতাম এসছে? বাড়ি। হ্যাঁ, না চলে আসিনি, আসতাম যখন। আচ্ছা, কি আনন্দ বাবা, লাইট হাইট, কত লোক রাস্তায় বাবা, 8টা-9টার পরেও লোকজন। তারপরে তো কলেজ লাইফ, এই রামমোহন কলেজে, নর্থ কলকাতা, তারপরে তো সবই কলকাতাতেই, কত সুন্দর। কিন্তু তখন আমরা বাচ্চা, তাই বুঝিনি, তখনও ভেতরে ভেতরে গোলমাল ছিল হয়তো, তখন তো কিছু বুঝতাম না তখন। তবে দেখেছি সব ঠিকঠাক আছে। না, সিপিএম এসেছে কোথায়? হ্যাঁ, মানে আমরা জন্ম থেকে এইটাকেই দেখেছি, লাল ঝান্ডার পার্টি, সিপিএম। সেটাই পিএম তো পার্টিকুলার খুবই, ওই বলতে গেলে 67-তে এসছে যুক্তফ্রন্ট সরকার। মানে আমরা যখন, আমার জ্ঞান হয়েছে 78-এ, জ্ঞান হয়েছে বলতে আমি সব বুঝতে পারছি। 77-এ বামফ্রন্ট এসছে। 78-এ মানে আমার তখন কোন পার্টি আমি বুঝি না, আমি লাইট টাইট জ্বলছে, টিভিটা রাস্তায় রাস্তায় টিভি এসছে, এই যে টেলিভিশনটা
শ্যামবাজারের মোড়ে দেখেছি, বাবা নিয়ে দাঁড়িয়ে দেখেছে হ্যাঁ 75-এ তো উদ্বোধন হলো এই যে বোধহয়। এই যে তারপরে আমরা কলেজে পড়েছি, আমি 87-এ পাশ করেছি, 87-এ আর কি হায়ার সেকেন্ডারি পাশ করেছি। কিন্তু কলেজে, আমাদের কলেজেই ছিল হায়ার সেকেন্ডারি, খুব সুন্দর। কিন্তু তার মধ্যেও শুনেছি নানান ঘটনা পরবর্তীকালে। তারপরে তো যাই হোক, মানে কাজের কারণে বিয়ে দেওয়া, বাচ্চা কাচ্চা, কিন্তু মানে তখন এতটা বুঝতাম না তো কিছু, এতটা তো কিছু বুঝিনি। কিন্তু এখন আমি চিন্তা করি বা যে ভিতটা তো আসলে সেই, তার মধ্যে বিধান রায় একজন জন্মে গিয়েছিল বা কয়েকজন আলাদা মহাপুরুষ জন্মে গিয়েছিল। এবার ঘটনা হচ্ছে অবক্ষয়, যত লোক বাড়ছে অবক্ষয় তত বাড়ছে, তত করাপশন। এবার দেশটার যখন নাকি আমরা আজকের জায়গায় দাঁড়িয়ে, পরের জেনারেশন আবার অন্য একটা চিত্র, তা আমরা যা বুঝতে পারছি যে ঘটনাগুলো দেখে চর্চা করছি, ওদের চর্চার মধ্যেই থাকবে না। মানে ওদের জেনারেশনের পরের জেনারেশন, ফোর্থ জেনারেশনের কথা বলছি, ওটা বাদ দিলাম। আমরা যারা বুঝতে পারছি, আমাদের তো একটা দায়িত্বটাও আমরা বুঝতে পারছি যে হ্যাঁ আমাদের দায় আছে, মরার আগে আমরা যদি কিছু একটু করে যেতে পারি, যেটা ওরাও ভাবতে পারে না। তা আমরা যদি সেই ভূমিকাটা নিতে পারি এই 10 বছর 5 বছর, হ্যাঁ, তাহলে পরেও বিশাল একটা কাজ হয়ে যায়, বিশাল বড় একটা কাজ। সেটাই, কিন্তু এখন এটাকে এক্সিকিউট করাটাও একটা বিরাট ব্যাপার। না আমার কাজ যদি এইভাবে নেই, আমি বুঝে গেছি, আমি ও ধরুন ওর মাধ্যমে আমি জেনেছি, হ্যাঁ। যে লিখেছে বইটা ও তা বুঝেছে, কোনোভাবে লিঙ্ক পেয়েছে, আমার সাথে যোগাযোগ হয়েছে, আমি ধরুন আরও আমার পাড়ার 5 জনকে ওর সাথে লিঙ্ক করেছি, আলোচনা চলছে বাঘাযতীনে। এইবার আপনিও যেভাবে হোক একটা লিঙ্ক পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই যে ইয়েটা এই আরে ইলেকট্রনিক্স মিডিয়া বলুন বা মোবাইল যুগের কথা বলছি, তার মাধ্যমে কত তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে, কত তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে। আজকে একটা বড় মিটিং করতে গেলে মানে 200 বা 5,000 খরচা হয়, সবথেকে বড় কথা মার্কিং হয়ে যায়। কিন্তু এই আলোচনায় যে ভিডিও করে, হ্যাঁ, এটা 5,000 লোকের কাছে যেতে বেশিক্ষণ লাগে না, খরচাও নেই প্রায় বলতে গেলে সামান্য। আমি যদি সঠিকটা বুঝতে পারি, আমি ঘরে বসেই 5,000 লোকের কাছে, তারপরে 500 লোক, এই 5 লাখ লোকের কাছে যেতে পারি এই মিডিয়ার সাহায্যে। যেমন আমি একটা হঠাৎ করেই ভেবেছিলাম, কিন্তু পরে আর সেটা চিন্তা করলাম না। 26,000 টিচার চলে গেছে, সেটা তো তারপরে পরবর্তীকালে কি হবে না হবে, কিন্তু এই যে বাচ্চাগুলো, বিশেষ করে সায়েন্স গ্রুপটা, তো আমি ভাবলাম আমি কি একটা এরকম, আমার একটা নিজস্ব চ্যানেল আছে, মানে চ্যানেল মানে পোর্টাল গানের। তা আমি ভাবলাম আমি কি তাহলে একদম 5 থেকে নিয়ে 10 পর্যন্ত অঙ্কটা ধরে করিয়ে ছাড়তে শুরু করব, কিছুটা তো হেল্প হয় চ্যাপ্টার ধরে। এই জাস্ট কাল পরশুই ভাবছিলাম যে অন্তত যার তার কবে হবে সলিউশন, এটাই জাস্ট এক্ষুনি মানে ভাবছিলাম যে অন্তত অঙ্ক, কম্পিউটার, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই ফিজিক্যাল বাংলাতেই তো সবাই পড়ে, মানে ওয়েস্ট বেঙ্গলে, এই জাস্ট ভাবছিলাম। এটা কিন্তু একটা সমাজের বিরাট জায়গা, জানেন তো, শিক্ষিত করে আমরা যদি এই আলোচনার মাঝখানে এইটা ছাড়তে পারি, আমাদের কিন্তু প্রচুর লোক, যারা বাবা মারা, কারণ আমি বুঝি কিছু পেতে গেলে না কিছু দিতে হয়। আজকে আমি যে 10টা লোককে একত্রিত করব, তার জন্য আমাকে কিছু সার্ভিস দিতে হবে। এই যে এই 4টে সাবজেক্ট, বা যে আর্টসে আছে সে ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, এইটা যদি আমরা শুরু করে দিতে পারি, আপনাদের তো একটা প্ল্যাটফর্ম পেলে। আমি এমনি একা বসে বসে ভাবছিলাম, এটা গেলে করি, অঙ্কগুলো বোর্ডের মধ্যে করাই, এটা করাই যায়। ফ্রি কোচিং অনলাইন, এখন ফ্রি দিয়ে তাদেরকে তো নিতে হবে অনলাইন। এবার ধরুন এইটা আপনারা যদি 500 লোকের মধ্যে যায়, এই পোর্টালে 5 লাখ ছেলে মেয়েরা তখন তাড়াতাড়ি করে পরীক্ষায় পাশ করবে, বিশেষ করে 9-10টা যদি আগে শুরু করা যায়। এটা আমি সেদিন কালকেই ভাবছিলাম
আরেকটা কথা বলি, ঠিক এইগুলো তো করতেই হবে, মানুষ তো মানে শুধু কিছু একটা তো করতে হবে। মানুষ সচেতন হওয়া মানে শুধু ওই দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি এটা না, তার সাথে সাথে তো অন্য জিনিসগুলো, সায়েন্সের কি হলো গার্জিয়ানরা দিশেহারা, কেসটা কি হলো এই মুহূর্তে আপনি ভাবুন, আপনার বাচ্চা ক্লাস 9-এ পড়ে বা 10-এ পড়ে, ঠিক আপনি এইভাবে যদি চিন্তা করেন, 10 মানে তো আর কয়েকটা দিন পরেই পরীক্ষা, মাধ্যমিক তো বসে থাকবে না, মাধ্যমিক দিতেই হবে। এই সময় আমরা যদি একেবারে তাদের পুরো সিলেবাসটা 3 মাসে শেষ করে দিয়ে তাদেরকে বারবার বা পরীক্ষাগুলো নিই, এই পুরো গ্রুপ তো আপনি পেয়ে গেলেন না। এই এই সংস্থাটা তো হেল্প করেছিল সমাজকে ওইভাবে সংশোধন। হ্যাঁ, রইলো একটা ভালো সাজেশন। আর এটা আমি কালকে যখনই এটা শুনলাম, আমি আবার জানেন তো আমার বাড়িতে টিভির লাইন নেই, কারণ টিভি দেখি না, সময় নেই, টিভি দেখার সময় নেই, এই মোবাইল। সিনেমা উঠে গেছে, মোবাইল টিভি আসাতে, টিভি হ্যাঁ। উঠে যাচ্ছে, মোবাইল এবার আসাতে। আমি বসে বসে ভাবছিলাম যে তাহলে পোর্টালটা করে এই সিসি গান এখন থাক, গান তো গানই, গান তো ঠিক আছে, একটা গান পাঠিয়েছি আপনাদের, দেখেছেন কি? হ্যাঁ, আমি একটা ওই গান খেলে দেখেছি। হলি, ওটা আমার নিজের সুরে, কিন্তু হ্যাঁ। নিজের কম্পোজিশন। তাহলে আমি বরং 9টা শুরু করি, কারণ ভিতটা না করে তার 10টা বোঝানো যাবে না, 9-10টা শুরু করে দেই। তো এটাই সেই দিনই ভাবছিলাম, তো আপনাদের সাথে হ্যাঁ, এইবার আপনার একটা এই পার্টটায় আসি, তাহলে মোটামুটি বোঝা গেল রাষ্ট্র যদি এক কথায় আর কি, এক হচ্ছে একদম নিচু তলার মানুষকে ভূমিকা নিতে হবে, ঠিক আছে, যেভাবেই হোক বুদ্ধি বার করতে হবে তার জন্য মানুষকেই। আর একটা হচ্ছে যে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, তাহলে একটা পরিপূর্ণ সুন্দর একটা ব্যবস্থা তৈরি হবে। এক, এবার আপনার ওই পার্টটা আসি, এই যে কথাগুলো যেমন কথা বলছি, তার থেকেও আপনার একটা বক্তব্য ছিল ফোনে, আপনি যখন কথা বলছিলেন যে গান, নাটক, কালচারাল, হ্যাঁ। এই পার্টটার মধ্যে দিয়েও একটা কনসেপ্ট খুব সুন্দরভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া, এটা 100%। কিন্তু তখন আমি যখন কথা বলছিলাম তখন এরকম একটা ঝামেলাটা শুনিনি, এতগুলো টিচার, কিন্তু এখন আমার কাছে একদম প্রাথমিকভাবে রিলিফ পাবলিককে দেওয়ার সেটা হচ্ছে 9-10-এ মাধ্যমিকের স্টুডেন্টদের সায়েন্স গ্রুপটা এবং যদি আর্টস গ্রুপ, কারণ এটা হচ্ছে সব থেকে হেল্প। তাদের বাচ্চাগুলো, কত বাচ্চা কিছু না হলেও ওই বললেন সংখ্যাটা 4 লাখ 5 লাখ বা 12 লাখ মতন, এরা কিন্তু গ্রিপসে চলে আসবে, তখন কিন্তু আর বলতে হবে না। আরে ওই সংস্থাটা থেকে তো আমরা অঙ্কটা করেছিলাম। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে আমাদের যেতেই হবে। হ্যাঁ, আবার এআই এর মাধ্যমেও কিন্তু পড়াশোনার একটা চ্যাপ্টার তুলে আনছে। এআইটা না বাংলা ঢোকাচ্ছে আর কি। মিডিয়ামে হবে না এই মুহূর্তে, তার কতগুলো কারণ আছে। আমি জানি না এআই এখন বাংলা কমেন্ট নেয় কিনা, আচ্ছা, ইংলিশ কমেন্ট আমাকে বাঙালি একেবারে পাতি বাংলা, মানে আমি দেখেছি গ্র্যাজুয়েট মাদার টাংটা পড়তে পারছে না। আমার সেটা ফর্ম ফিল আপ ছিল, আমার কম্পিউটার সেন্টার, এটা কি, এটা আমরা মাদার টাং মানে আমরা মাদার টাং মানে মাতৃভাষা, এবং এইগুলো কিন্তু সবটাই প্রশাসনকে দায়ী করা যায় না। ইংলিশটা রয়েছে, আরে ভাই নিজেদেরও পড়তে হবে, নিজেদেরকেও পড়াশুনো করতে হবে। হয় চলমান সময়ে পিতামাতা যে অসন্তুষ্ট অবস্থার মধ্যে রয়েছে, সত্যি সন্তানকে গাইডেন্স করতে পারছে না। সেই জায়গাটা যদি আমরা নেই, যাদের আছে তারা তো ভালো গাইডেন্স পাচ্ছে, সেটা আলাদা। ছেলে যদি খুব গবেটও হয় তাও তারা কিন্তু ভালো একদমই একদমই, কিন্তু আমি বলছি যে নিচু তলার যারা, হ্যাঁ আমি সেটাই বলছি। এই যে দাদা বললেন যে নিচু তলার, তাদেরকে আগে বাচ্চাগুলোকে শিক্ষার ছায়া আপনি দিন, দেখুন সবাই হেল্প পাবে, সবাই আসবে। এই সময় জরুরি, এই সময়ের সব থেকে, মানে আমি যখন আপনার সঙ্গে কথা বলেছিলাম তখন আমি গান, বিভিন্ন লেখা, এখন ভাবছি আগে অঙ্ক, ইংরেজি সাবজেক্ট কটা উতরে দেওয়া, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, কম্পিউটার। আমাদের যে মূল ফোকাসটা ঠিক এটা সেকেন্ডারি, প্রাইমারি ফোকাসটা ওটা নয়, কারণ আমরা যে মূল ফোকাসটা দিকে যাচ্ছি সেটা হয়ে গেলে সামগ্রিক সলিউশন হয়ে যাবে। কিন্তু সেটাও ইট উইল টেক সাম টাইম, হ্যাঁ, ইট উইল টেক নট সাম টাইম, আমি সেটা বলছি, লং টাইম। পার্ট থাকে না, সব তো আর একসঙ্গে নেওয়া যায় না, তাই না? আমরা মূল বিষয়টাকে নিয়েছি, এখানে অসঙ্গতিটা আছে। হ্যাঁ, কারণ এইটা সব ধরনের আমি সহায়তা কতজনকে দেবো, তাই
এই যে প্রচুর সামাজিক সংগঠন আছে, না অনলাইন, অনলাইনেও বহু সংগঠন আছে ফ্রিতে পড়াচ্ছে, হয়তো অনেকেই যোগাযোগ পাচ্ছে না, হ্যাঁ। কিন্তু আছে, নেই যে একবারে না, আছে, কিন্তু সেটাও মূল বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে সেটা তো একটা টেম্পোরারি সাপোর্ট হলো, কিন্তু এটা তো সলিউশন নয় না। আমি কতদিন তাদেরকে দেবো? না এটা সলিউশন না, কিন্তু উদার করে দিলাম, কিন্তু এরকম তো আর বহু পাওয়া যাবে না। না ধরুন একটা সীমিত, সেই limited। একটা পোর্টালে ফেলে যেই তারা অনলাইন দিতে শুরু করলো, তারাও কিন্তু টাকা আর্ন করবে। হ্যাঁ, কিভাবে করবে? ওই যে ভিউয়ার্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এইবার আপনার ওই যে বেশি না আর 4-5 মাস মাধ্যমিক, এটাতে কি হলো, আপনার যেখানে 500টা লোক জানছিল এখন কিন্তু 12 লাখ লোক জানতে পারবে। কারণ ওগুলো তো বড় বিভিন্নভাবে ছড়িয়ে যাবে না, একজন স্টুডেন্ট করলে পরে বলবে এই 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 লিঙ্কটা নেই। কিন্তু সেটা যে একেবারে নেই তা তো নয়, টিচার যে একেবারে তারা পাচ্ছে না তাও কিন্তু নয়, সমস্যাটাও সেখানে নয়। না এই যে এই আপনি যদি ইউটিউবে যান আপনি সমস্ত অঙ্ক অলরেডি পেয়ে যাবেন, তারা কিন্তু- সার্চ করছে, হ্যাঁ সার্চ করছে। এবার না আমি দেখেছি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আপনি এই, পেয়ে যাবেন, আপনি ইউটিউবে সার্চ করুন, হ্যাঁ দেখেছি বাংলায় না সেইভাবে নেই, আমি এটা খুঁজেছিলাম। হঠাৎ করে একটা চ্যাপ্টার দিয়ে আলোচনা শুরু করলো, যেটা কিনা টিচার অফ হয়ে গেছে। এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে, একটা টিচার একটা সিস্টেমে পড়াচ্ছিল তো সে অফ হয়ে গেল, সেই চ্যাপ্টারগুলো কি করবে? সেটা তো অবশ্যই অসংখ্যগুলো আছে, সেটা তো এখনকার সাপোর্ট, এটা 2-3 দিনের প্রবলেম। জরুরি চলমান সময়ে। ঠিক আছে, এই ইউএলএম এর যে ব্যাপারটা সেটা তো একটা থাকছে। এইবার উনি বা ওনার সঙ্গে যদি আমরা বা উনিও যদি কাউকে নিতে পারে, যদি ওই পার্টটাও আমরা ঢোকাতে পারি তো খুব ভালো। মানে আপনারা নিজের চ্যানেল করে হ্যাঁ আমার একটা চ্যানেল, আপনারা বরং আমাকে একটা কাজ করুন, একটা চ্যানেল খুলে দিন হ্যাঁ, শিক্ষা বা ওরকম একটা কিছু। হ্যাঁ এবার মাধ্যমিকের প্রিপারেশন বা লাস্ট মিনিট সাজেশন বলে এরকম একটা অ্যাট্রাকটিভ কিছু থাম্বনেল দিয়ে, তাহলে টিচারদের যারা হয়েছে তারা অনলাইনে শুরু করুক, তারাই পড়াক, তাদেরকেও তো পেয়ে যাচ্ছেন। আমি দেখিয়ে দেবো। হ্যাঁ আপনি continue করুন। কি বলছি বুঝতে পারছেন? বেকার হয়ে গেছে, পাগল হয়ে যাচ্ছে তো সব, সুইসাইড। এই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা বার্তা দেব যে আমরা ইউটিউবের মাধ্যমে, সেটা আমি কন্ট্রোলে রাখবো, চ্যাপ্টার ওয়াইজ কি হচ্ছে, 2টো চ্যাপ্টার পড়ানো হয়ে গেলে তার টেস্ট নেবে, তার এটা কিন্তু একটা কে যোগ্য কে অযোগ্য সেটা পরে ব্যাপার। আপনাকে বলেই দিন যে আপনার কি কি করাবেন, এবং আচ্ছা যারা দেখবে তারা সেটার জন্য একটা আলাদা ভিডিও করুন, নম্বর সেখানে থাকবে। সেটাটা আলাদা আমি পরে ভিডিও করছি, দরকার পড়ে আপনাদের ওখানে গিয়ে আমি কথা বলবো। হ্যাঁ ওটা একটা মানে কারণ কি, এবার আপনারা একটা দিয়ে দিন, আপনাদের দিয়ে দিন যেখানে যেসব টিচার অঙ্ক, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, হ্যাঁ কারণ কম্পিউটারটা আমিই করিয়ে দেবো, কোনো কম্পিউটারের চাইতে হবে না, এই সাবজেক্টগুলোর জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন, দিয়ে দিন আপনাদের নাম্বার, দিতে শুরু করুন। দেখুন তারপরে পোর্টাল ফেলে আগে তো মানে লোক বাচ্চাগুলো মরে যাচ্ছে প্রায়, গার্জিয়ানরাও, তাদের থেকে আস্তে আস্তে আমরা সার্ভিস দেই, তারা অটোমেটিক্যালি। এইবার আপনারা গার্জিয়ান হিসেবে তাদেরকে নাম্বার নিতে হবে, পাবলিক নাম্বার, একটা সাপোর্টও পেল। কারণ এটাই এখন আমার মনে হচ্ছে, এটা কি বলুন তো, সেই স্যালাইন, সমাজে স্যালাইন দেওয়ার মতন। হ্যাঁ সেগুলো টেম্পোরারি কিছু কাজ করা যায়, কিন্তু আলটিমেটাম এটা করতে করতে আসলে আমরা এই যেটা করতে বলতে করতে চাইছি, আসতে হবে। হ্যাঁ রাষ্ট্রকে কিন্তু দায়িত্বটা নিতে হবে, সেটা তো সেটা চলতে চলতে যাবে। যেটা করবেন এটারও একটা একটা পার লিমিট আছে, হ্যাঁ লিমিট, একটা মানে সময় এসে আপনার হ্যাঁ না ধরুন আপনি বললেন যুব কম্পিউটার, ওই যে এটা সরকারের মানে ধরুন রাষ্ট্রে, ও কত, আপনি কি বললেন যে ওইটা হলে পরে আমার কাজটা অনেক সহজ, লাভ হতো। তার মানে রাষ্ট্র দায়িত্ব নিলে পরে কাজ অনেক সহজ হয়। এবার এইটাই দেখবেন হয়তো রাষ্ট্র নিয়ে নিল, হ্যাঁ এই যে মেথডটা আমরা চালু করলাম, কোনোটাই তো শুনুন সবই তো আমরা করেছি, মানে আমরা মানে আমাদের পূর্বপুরুষরা করেছে, তারপরে সেটা রাষ্ট্র নিয়েছে। এই যে আমি আইডিয়াটা করলাম, কে না বলতে পারে এইটাই একটা মূল কাঠামোর মধ্যে পড়ে গেল, যে তোমাদের স্কুল পত্র এত খরচ, এত কিছু না করে তোমরা এইভাবেই অনলাইনে শুরু করো। কে না বলতে পারে যে কোথা থেকে কোন জায়গায় চলে যায় মানুষ। এবার এই আইডিয়াটা নিয়ে আগে আমরা সাকসেস দেখি যে কতটা লোকে সাড়া দিচ্ছে। 1 মাসের মধ্যে
প্রথমে আমরা 10টা নিয়ে শুরু করব, কারণ 10টা সব থেকে ক্রুশিয়াল টাইম। তো 10টা শুরু করতে গেলে অটোমেটিক্যালি 9টা লাগবে, কারণ 9টার থেকে সেটা যদি ধরো ওনার ভিডিওটা তুললে একটা ক্লাস নিচ্ছে, দেখাই যায়। খুলে দেখিয়ে দিলাম এই যে হ্যাঁ, এবার ফোন নাম্বার থাকছে তবে যেমন আমি হয় আর কি। আমার প্রবলেমটা হচ্ছে কি, আরে আমি আমার খুলেছিলাম, আপনার এখানে ল্যাপটপ বা কম্পিউটার তো আছে। আছে সবই, আমার আরেকটা সেন্টার আছে। আচ্ছা। হ্যাঁ, আমি এবার তো এগুলো সব ছেড়ে দিয়ে আমি না পুনেতে ছিলাম ছেলের জন্য। তারপরে হলো কি, এই বন্ধ টন্ধ হয়ে যাওয়ার পরে আমি পুরোপুরি গান নিয়ে পড়লাম, পুরোপুরি গানের সুর দেই, প্রোগ্রাম করি, এডুকেশনটাকে একেবারে 21-এর পরে আর একেবারে বাদ হয়ে গেছে। তাহলে আবার ঠিক আছে, আবার ভাবছেন করব। হ্যাঁ, করা যাবে। এখন গানও আজকে শোনা যাবে কিছু? গান আমার রেকর্ড প্রচুর। আচ্ছা, ঠিক আছে, আমি করে দেব। আমরা মূল আলোচনাটা আমরা এখানে করে দিই, হ্যাঁ। করে দিই। এই সার্কেলটাকে কমপ্লিট করে আপনি যদি নতুন হ্যাঁ, তাহলে পরে মোটামুটি আমরা আলোচনার প্রায় শেষ পর্বে এসে গেছি। আমরা যেখান থেকে শুরু করেছিলাম যে এই ব্যবস্থার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, যে ত্রুটি বিচ্যুতির জন্য মানুষ তার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মৌলিক যে সমস্যাগুলো এগুলো কিছুতেই দূর হচ্ছে না, মানুষ আরও বেশি বেশি করে সংকটের মধ্যে পড়ছে। এটা আজকের দিনে দেখা যাচ্ছে, আজকে যা যা ঘটনা ঘটছে তাতে মানুষের মধ্যে একটা হতাশা, দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে যা যা ঘটনা ঘটছে গোটা দেশ জুড়ে। আমরা কোনো রকম কোনো একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির বিরুদ্ধেও যাচ্ছি না, তার পক্ষেও যাচ্ছি না। আমরা জনগণের কি ব্যবস্থা হলে পরে সমস্ত জনগণ ভালো থাকতে পারে তারই একটা কনসেপ্ট। একদম এটা যে কোনো দলের মানুষই আসতে পারে, কেউ যদি বিজেপি হয়, কেউ যদি সিপিএম হয়, এইটা তো এটা কোনো প্রত্যেকেই দল বলে। নির্বিশেষে না, এটা পাবলিক, নাগরিক, হ্যাঁ, সমাজের নাগরিকের। পাবলিক, জনতা। দেশটা মানুষের দেশ, নাগরিকের দেশ, সুতরাং নাগরিকই পরিচালনা করতে পারে। নাগরিকদের মধ্যে বহু নাগরিক আছে সচেতন, কিন্তু তাদেরকে জেগে উঠতে না। দেওয়ার সুযোগ নেই। আমরা চাইছি সেরকম একটা পরিস্থিতি, সেরকম একটা বিষয় মানুষের মধ্যে আরও বেশি বেশি করে প্রচার হোক, যাতে সবাই 100% মানুষ সে তার যে চাহিদা করতে পারবে, সরকার সেটা নোট করতে পারবে, নিখুঁতভাবে তার পর্যবেক্ষণে রাখবে মানুষের চাহিদা কী, সেই মানুষটাকে শিক্ষিত করে তুলবে, তার জন্য কাজের ব্যবস্থা করবে, যে কাজের মধ্যে দিয়ে যে মানুষের যে ডিম্যান্ড চাহিদা সেইটা পূরণ হবে, লিঙ্ক থাকবে যে হিসাবটা, যে এতটা মানুষের এতটা চাহিদা, আমার পণ্য ততটাই তৈরি হচ্ছে। এবার তারপরে আমাদের দেশ ছাপিয়ে যখন নাকি অন্য দেশেরও প্রয়োজন হবে, সেটাও যখন নাকি আবার ক্যালকুলেশনে আসবে আমাদের, তখন আমরা সেই বুঝেই আমরা উৎপন্ন করব। আর মানুষের দ্রব্য তৈরি হওয়ার পরে মানুষের যা যা দরকার মানুষই তৈরি করছে। মানুষ একটা সময় আজকে মুদ্রার মধ্যে দিয়ে সেটা বিনিময় হয়তো চলতে পারে, যা এখন ব্যবস্থা সিস্টেম আছে, কিন্তু একটা সময় যদি এই মুদ্রা ব্যবস্থার বদলে যদি এই পণ্যদ্রব্য আমরা উৎপাদন করব মানুষ, আর পণ্যদ্রব্য আমরা রাষ্ট্রের কাছ থেকে পাবো, এই জায়গাটা যখন নাকি আস্তে আস্তে যাবে, তখন আর এত বৈষম্য, এত মারামারি খুনাখুনি হবেই না। সেইটা নিশ্চিত। এই দর্শনটার জায়গা, এটা একটা দর্শন, এই জায়গা থেকে আমরা নিশ্চিত অবশ্যই আছি এবং সবাইকে সজাগ করার চেষ্টা করছি। আগামী দিনে আমরা নিশ্চয়ই আশা করি যে এই পথ আরও দ্রুত এগোবে, বেশি বেশি করে মানুষের কাছে যাবে, মানুষই উদ্যোগ নেবে, এই প্রচারের উদ্যোগটা মানুষই নেবে। আজকে আমরা একটা লোকের কাছে বললে সে যখন বুঝতে পারছে যে এটা তো আমার জন্য কথা, আমার জন্য কথা, তাহলে আমি এটা আরও 5 জনকে বলি, সেই 5 জন 10 জন করে বললে 50 জন, এইভাবে ছড়াবার একটা প্রক্রিয়াও থাকবে। তারপরে আরও অনেকে যে যার সাজেশন দেবে, মানুষই বার করবে তার মুক্তির পথ, তার স্ট্রাকচারটা কি। মানুষ এখন দিশেহারা হয়ে গেছে, সে যদি একটা নৌকো পায় অবশ্যই সেই নৌকোটা ধরবে, অবশ্যই। তাহলে পরে মোটামুটি আমরা আজকে পর্ব এখানে আলোচনা পর্বটা এখানে শেষ। দর্শকরা শুনবে সম্পর্কের যে বিষয়টা আমরা বলছিলাম, যে নৈতিকতা অনৈতিকতা বা একাধিক সম্পর্কের বিষয়টা, সেটা আমি যদি ভাইটা বলে দিই, এখন যে অসম্পূর্ণ ব্যবস্থায় আমরা রয়েছি বলে, কারণ সমস্ত কিছু বিক্ষিপ্তভাবে আছে, কোনো কিছু সেট নেই। তাহলে আমরা যেটা ভাবছি যে এটা তো হবে, ওইটা করার পরে দিচ্ছি না, এটাও ভালো লাগছে না, এটাও ঠিক হচ্ছে না।
তার মানে মানুষের যে নিজের যে পছন্দ অপছন্দটা সেটা কিন্তু আমরা কোথাও একটা সিস্টেমেটিক করতে পারিনি যে মানুষ কি চাইতে পারে, মানুষের মন কি চায়, মানুষ সত্যি কি মন্দ, সত্যি কি খারাপ। সে যখন মায়ের কোলে ছিল সে তো কোনো মন্দ ছিল না, সে ভালোই ছিল। সে জানে আগুনে হাত ছোঁয়ালে হাত পুড়ে যাবে, অপরকে আঘাত দিলে সে ব্যথা পাবে, আমিও অপর ব্যথা পাই, সে তো জানছেই। তারপরেও যে সে মন্দ কাজ করছে বা অনৈতিক হচ্ছে, তার কারণটা যদি আমরা ঠিক করে শনাক্ত করে যদি এটা ব্যাখ্যা না করতে পারি তাহলে মানুষের ধরতে পারবে না সমস্যাটা কোথায়। সম্পর্কের দিক থেকে নিজস্ব বয়সের প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে একটা শরীরেরও প্রয়োজন, মনেরও প্রয়োজন, সেটা ঠিক কথা। এইবার সে তার মতো করে সে যে পার্টনার পাবে বা হাজবেন্ড পাবে সেই ব্যবস্থা এখন নেই। মানে এখন কাউকে বিশ্বাসই করা যাচ্ছে না, তাই না? যে সে কোন মোটিভ নিয়ে আমার সঙ্গে সম্পর্ক করবে এটা ধরতেই পারা যাচ্ছে না, তাই না? এইটা যতক্ষণ আমরা ঠিকঠাক করতে না পারি যে না আপনি যেমন পার্টনার চাইছেন তেমন পার্টনার পেয়ে যাচ্ছেন, আপনার পছন্দ অপছন্দ, শিক্ষা, যোগ্যতা, রুচি, সাংস্কৃতিক সবকিছুই তো একটা ম্যাচিং দরকার, তাই না? তাহলে তার সঙ্গে আপনি থাকতে পারবেন, নাহলে থাকতে পারবেন না। এটাই হচ্ছে কিছুদিন পর তাকে আর ভালো লাগছে না, কারণ সে যেমন চাইছে তেমন অন্য একজনকে পেয়ে যাচ্ছে, তাই না? তাহলে মানুষ কি চাইছে, তার মনের ম্যাচিং যে আছে এরকম মানুষ কিন্তু আছে। আমি যেরকম চাইছি আমার মতো খুব মেয়েও আছে, কিন্তু আমি তার কাছে পৌঁছাবো কি করে, এটা বিরাট ব্যাপার। এখনকার সময়ে সেটা বোঝা যাচ্ছে না যে সত্যি সে কি চাইছে, আমি কি চাইছি, তাই না? আমি দেখছি যে আমার অ্যাপিয়ারেন্স, আমাকে তার সঙ্গে ভালোভাবে প্রেজেন্ট করতে হবে, বা এটা করলে আমি এই সুযোগটা পাবো, আমি এই বেনিফিটটা পাবো, তাই জন্য আমাকে এরকম বিহেভ করতে হবে। তো এই মানে জটিল বিষয়গুলো উঠে আসছে, মানুষের জন্য কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তাই না? অনেক বেশি টেন্স হয়ে যাচ্ছে। ফলে এটা মুক্তির মূল উপায় হচ্ছে একটা সিস্টেম করে দেওয়া যেখানে আপনি আপনার পছন্দের পার্টনার, যেমন আনন্দবাজারে বিজ্ঞাপন দিয়েছে ছেলের জন্য, তাই না? কিন্তু খুঁজছে, সবাই তো খুঁজছে। তো সুতরাং এমন একটা কমপ্লিট সিস্টেমেটিক প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে আপনি ট্রাস্ট করতে পারছেন মানুষকে। এবং সব থেকে যেটা বড় বিষয়, ট্রাস্টটা কেন করবে সেটা হচ্ছে এই কারণে করবে যে আমার আপনার কাছে অর্থনৈতিক সুখ সুবিধা চাওয়ার কোনো প্রশ্ন থাকছে না, শুধু সম্পর্কের যে জীবনযাপনের যে ম্যাচিং সেটাই আপনি শুধু দেখবেন। কারণ কি ব্যবস্থা এমনভাবে আপনাকে সেট করে দেবে যে আপনার কেরিয়ার, আপনার বাড়ি, সমস্ত কিছু আপনার সেট আছে, সেই মেয়েটিরও সেট আছে। ফলে আপনাকে অসুরক্ষিত মনে হবে না, যে গোপন কোনো চাহিদা, গোপন কোনো আকাঙ্ক্ষা আপনার থাকছে না। এই ক্যারিটি যদি সিস্টেম না দেয় তাহলে এই অসম্পূর্ণতা থেকেই যায়। এরপরে ধরুন যে কেউ যদি মনে করে যে না আমি এরপরে সম্বন্ধ চেঞ্জ করবো বা ব্রেক করবো, তারা যদি আগেই জেনে যায় যে মানুষ কেমন, মানুষ কি হয়, মানুষের মন কিভাবে চেঞ্জ হয়, কোন কারণে তারা আমাকে পছন্দ হচ্ছে না বা আমার কোন কারণে তাকে পছন্দ হচ্ছে না, যদি এই বিষয়গুলো আমরা আগাম জেনে নিতে পারি তাহলে আমাদের মনে হয় সংশয় থাকছে। আর যদি কমপ্লিট বুঝে যদি আপনি পার্টনারকে নিয়ে যে এই পার্টনারটা আমার পক্ষে পারফেক্ট, তার সঙ্গে ম্যাচিং হচ্ছে, তার সঙ্গে লাইফটা আমি এনজয় করতে পারছি, আমি হ্যাপি আছি, চেঞ্জ কেন করবো? তাই না? এই ঘোরার যে মূল দর্শনের বিষয়টা, এইটা আমাদের ঠিক করতে হবে। আমাদের সম্বন্ধের বিষয়টা আমি হালকা করে রাখলাম, এই বিস্তারিত বইপত্র সব আমাদের কাছে আছে, যদি আপনার কম্পিউটার থাকে আমি আপনাদের সেখানে ঢুকিয়ে দিতে পারি, সেটা পড়ে বাকি আলোচনা পরে আমরা করতে পারি, ঠিক আছে? আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, যদি আপনাদের আমাদের এই ভিডিওটা শুনে যদি কোনো প্রশ্ন, কোনো সংশয় আসে, আপনি একটু নিঃসন্দেহে নিঃসংকোচে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের নম্বর ডেসক্রিপশন বক্সে থাকবে এবং তাদের দুজনের নম্বরও থাকবে, আপনারা কথা বলতে পারেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ, নমস্কার।